হ্যালো এসএসসি 25 ব্যাচ, তোমাদের ভাইয়া তোমাদের জন্য এখন একটা ক্লাস রেডি করছি। সেটা হচ্ছে এসএসসি 25-এ তোমরা যারা পরীক্ষা দেবা তাদের এই ভিডিওতে তোমরা সকল এমসিকিউ পেয়ে যাওয়া, প্লাস এমসিকিউ হ্যাক্স কীভাবে করবে এই ক্যালকুলেটর দিয়ে সেটাও দেখিয়ে দেবো আজকের ক্লাসে। সো আমি প্রথম থেকে 17টি অধ্যায় সব ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আজকের ক্লাসে কথা বলবো। সো সবাই ক্লাসটা দেখতে থাকো। আমি এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে যে এমসিকিউটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথমে আমরা যদি 4টি ক্রমিক সংখ্যা বুঝি, ক্রমিক সংখ্যা হচ্ছে এরকম, ধরো তুমি 1 থেকে শুরু করলে 1 2 3 4, বা তুমি 5 থেকে শুরু করলে তাহলে 5 6 7 8, বা তুমি 4 থেকে শুরু করলে 4 5 6 7। তাহলে বুঝতে পারলে যে 4টি ক্রমিক সংখ্যা এরকম হবে। তুমি এখন এই 4টা ক্রমিক সংখ্যার গুণফল, তার মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, সেমভাবে 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8, এইখানেও একইভাবে গুণ চিহ্ন দেবা। তাহলে এইটা একবার গুণ করে দেখো, আবার এইটাও একবার আমরা গুণ করে দেখি, এবং এইটাও একবার গুণ করে দেখি কি হয়। ঠিক আছে, দেখো আমি যদি ক্যালকুলেটর দিয়ে তোমাদের দেখাই, আশা রাখি দেখতে পাচ্ছ। প্রথমে উপরেরটায় দেখাই, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, কত পাচ্ছি আমরা? 24। কত পাচ্ছি? 24। আবার এটাও দেখো, 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8, যেহেতু তোমাদের ক্যালকুলেটর নিতে দিবে এজন্য আমি 100 mx ক্যালকুলেটর দিয়েই হ্যাক্সগুলো দেখাবো। এবং আমিও এসএসসি পরীক্ষায় 100 mx ক্যালকুলেটরটাই ইউজ করেছিলাম। তোমরা যদি কেউ চাও 991 ক্যালকুলেটর ইউজ করতে পারো, সেটাও নিতে দেবে, সমস্যা হবে না। এটা আসছে দেখো 1680। সেমভাবে এটাও তোমরা গুণ করে দেখতে পারো, 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7, 840। এখন তোমরা দেখো কি বলেছে অপশানে, কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা কি? যেগুলো সংখ্যাকে আমরা বর্গমূল করলে আরেকটি পূর্ণ সংখ্যা পাবো সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তুমি যদি এই 24-এর সাথে 1 যোগ করো তাহলে পাবা 25, আর 25-এর বর্গমূল হচ্ছে 5। আবার তুমি যদি দেখো 1680-র সাথে 1 যোগ করলে পাচ্ছ 1681। এই 1681-কে তুমি যদি রুট করো তাহলে পাবে 41। রুট করো দেখো 41, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 800, এখানে কত পেয়েছিলাম আমরা? 840। আচ্ছা একবার দেখি আমি, 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7, কত পাবো? 840। এর সাথে 1 যোগ করলে 841, রুট ওভার 841 কত হয়? প্লাস 1, রুট ওভার 841 হচ্ছে 29। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উত্তর কত হবে? ক হবে। ঠিক আছে, এটার উত্তর ক হবে। খ নাম্বার দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা। প্রথমে আমি মূলদ সংখ্যা চেনার কয়টি উপায় তোমাদের বলে দিচ্ছি। মূলদ সংখ্যা তোমরা কিভাবে চিনবা? মূলদ সংখ্যা চিনবা সেভাবে, যখন কোনো একটা সংখ্যাকে, যেরকম দেখো রুট ওভার 5, যখন তোমরা দেখবে রুট ওভার 5, রুট ওভার 5কে যখন তুমি রুট করবা দেখো কত পাচ্ছি? 2.236467977। এটা কি কোনো অসীম অনাবৃত সংখ্যা? ঠিক না, এটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে, যখন তুমি একটা কোনো সংখ্যাকে বর্গমূল করবা বা যেভাবে ভগ্নাংশ রূপে পি বাই কিউ রূপে প্রকাশ করতে পারবা, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে ভগ্নাংশ রূপে, পূর্ণ রূপে প্রকাশ করা, বা সসীম আবৃত রূপে প্রকাশ করা, সসীম আবৃত রূপে প্রকাশ করা, বা তুমি সসীম দশমিক রূপে প্রকাশ করতে পারো, বা তুমি পৌনঃপুণ্যিক রূপে প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা এখন এমসিকিউগুলো এগুলো ক্যালকুলেটর দিয়ে করবা পরীক্ষার হলে, এগুলো সবসময় ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবা সেটাই দেখাবো আমি এখন। সো তোমরা দেখতে থাকো। এই যে দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখো রুট ওভার 18 ভাগ রুট ওভার 32 কত আসছে? 0.75। আমি বলছিলাম সসীম দশমিক চলে আসলে মূলদ সংখ্যা, যেহেতু প্রথমটাই উত্তর মিলে গেছে, আমাদের ভাগ্য ভালো, তাই ক। তুমি অন্যগুলো অপশন চেক করে দেখতে পারো। দেখো রুট ওভার 3 ভাগ রুট ওভার 2 কত আসছে? 1 তাহলে কত পাচ্ছি আমরা? 1 এই যে দেখতে পাচ্ছ, আশা রাখি, এই যে 1.224744871। তাহলে এটা একটা অনাবৃত দশমিক সংখ্যা। তোমরা আরও অপশন চেক করে দেখতে পারো, যেহেতু আমার উত্তর মিলে গেছে তাই আর করলাম না। এবার দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? যেগুলো সংখ্যা হচ্ছে সসীম দশমিক হবে না, বা সসীম আবৃত হবে না, পৌনঃপুনিক থাকবে না, বা
একটা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যায় রূপান্তরিত করা যাবে না, সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা যদি এই যে এইটা অনেকেই জানো না কীভাবে তুলবে, 3√3, ধরো একটা সংখ্যা থাকলো 7, কীভাবে তুলবে? এটা তুলবে হচ্ছে তোমরা এই ক্যালকুলেটারে শিফট দিয়ে এই যে রুট চিহ্ন আছে না, এখানে তুলবা, তাহলে উঠে যাবে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, আমরা 8 ভাগ আছে √7, কত বাড়াচ্ছে? 0.755928946। দেখতেই পাচ্ছ একটা অনাবৃত অসীম অনাবিবৃত সংখ্যা আসছে, অর্থাৎ এটি অমূলদ সংখ্যা, তাই এটার অ্যান্সার হবে ঘ। সো তোমরা আমার যে কয়টা টাইপের ম্যাথগুলো দেখতে পেলা প্রথম অধ্যায়ের জন্য, এগুলোই প্রথম অধ্যায়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ অফ এমসিকিউ। এরপরে আমরা আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 0.23, 2 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক সংখ্যা বুঝবা কীভাবে? দেখো 0.24 পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে যার উপর চিহ্ন রয়েছে সেটা বারবার আসবে, 2 4 4 4। আবার তুমি যদি দেখো 0.2 পৌনঃপুনিক 3 4 পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে 0.234, তার মানে এটার উপরেও পৌনঃপুনিক আছে। সো আশা রাখি তোমরা বুঝতে পারলা। তাহলে এটা আমরা যদি 0.2 কী পাবো আমরা, এটা করলে 0.234, তাহলে আমরা অপশানগুলো চেক করে দেখো, যেহেতু ঘ নাম্বার উত্তর, আমি অ্যান্সারটাই চেক করে দেখাই যাতে ভিডিওটা বেশি লং না হয়। 26 ভাগ 11 কত পাচ্ছি? 26 ভাগ 111 কত পাচ্ছি? 0.234, তাহলে অ্যান্সার হবে ঘ। এরপর দিস আবার 0.45, মানে 45 আসতে থাকবে, তাহলে 5/11 দাও কি আসতেছে? 0.45, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো দিছে 0.45 ও 3.23 সদৃশ আবৃত দশমিক, দাও 4.75, এরপরে কি 75 আসবে না। 4.75-এর পরে তুমি 0 দিতে পারো, কেন? দশমিকের ডানে বা বামে 0 দিলে কোনো সমস্যা হয় না, এজন্য তুমি এটা হচ্ছে 4.75, এই যে 00, এটা সঠিক। খ নাম্বার ভুল। আবার গ নাম্বার যেটা দিচ্ছে ওটা সঠিক, কিন্তু আমি দ্বিতীয় অপশানটা দেখছি না। আবার ঘ নাম্বার তো হবে না, তাহলে বুঝতে পারছো হয় ক বা গ। আবার খ নাম্বার, আবার ও দিচ্ছে 3.23, তার মানে 3.23 আসবে। দেখো 3.23 পৌনঃপুনিক দিয়ে দিচ্ছে, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। এবং এর আগের অ্যান্সারটা আমরা খ পেয়েছিলাম। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। পৌনঃপুনিক ভগ্নাংশ মানে যেখানে একটি সংখ্যা পৌনঃপুনিক থাকবে সঠিকভাবে। দেখো তুমি শুধু প্রথমটা দেখো, 8 ভাগ 3 কত পাচ্ছি আমরা? 2.6666667, তার মানে আমরা কিন্তু এটা সঠিকভাবে পৌনঃপুনিক বলতে পারছি না। পৌনঃপুনিক তখনই হবে, এবং 326 ভাগ 45 দেখো কত পাচ্ছ? 7.244, অর্থাৎ যখন পৌনঃপুনিকটা শেষে থাকবে, দেখো একটা সংখ্যা প্রথমে থাকবে 7.2, তারপরে যদি পৌনঃপুনিক থাকে সেটা হবে হচ্ছে মিশ্র পৌনঃপুনিক। যদি তুমি এরকম দেখো 7.2 পৌনঃপুনিক 4 হবে না, অর্থাৎ পৌনঃপুনিকটা পরে থাকবে, একটা দশমিক সংখ্যার পরে থাকবে। তুমি অন্যগুলো করে দেখো, 115 ভাগ 9 দাও, দেখো পৌনঃপুনিকটা প্রথমে রয়েছে, হবে না, পৌনঃপুনিকটা পরে থাকতে হবে, তাহলে হবে সেটা মিশ্র পৌনঃপুনিক, তাই উত্তরটা হবে ঘ। এবার দেখো একটা ক্যালকুলেটারে দিছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.83 পৌনঃপুনিক ভাগ 0.5 ইন্টু 0.1 পৌনঃপুনিক। এটা কীভাবে করবে? 0.3 পৌনঃপুনিক মানে 3, হ্যাঁ 3, যত কটা পারো তুমি করবে, যত বেশি দেবা তত কাছাকাছি উত্তর পাবে। 0.8 3 দিতে থাকবে, 8টা 9টা দিবা, 9টার উত্তর মিলবে না, উত্তর কাছাকাছি অবশ্যই আসবে। 0.5 ইন্টু 0.11111111, ক্যালকুলেশন করে দেখবা উত্তর 5 এসেছে, তার মানে উত্তরটা আমাদের কত নাম্বার হবে? খ নাম্বার। এরপর দেখো ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি,
সো এরপরে যে ম্যাথটি দেখতে পাচ্ছ, দুটি সংখ্যার যোগফল 5.444 বা 4 পৌনঃপুনিক এবং বিয়োগফল দিছে 3.2353535। বৃহত্তম সংখ্যাটি কত? তার মানে দেখো দুটি সংখ্যা যোগ করলেই কিন্তু তুমি 5.44 পাচ্ছ। তাহলে এই সংখ্যাটা তোমার এটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, মানে ক হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, ঘ হতে পারে। তারপর দেখো দিয়েছে 3.2353535। হ্যাঁ দেখো, যেহেতু বৃহত্তম সংখ্যা, বিয়োগফল কিন্তু বলেছে, তার মানে বিয়োগফল যেহেতু বলছে এত আসবে। দেখো তুমি যদি একটা সংখ্যা যোগ করো, 3 যোগ 2 কত পাচ্ছ? 5। আবার 3 বিয়োগ 2 কত পাচ্ছ? 1, ঠিক না? তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 3। দেখো 3 যোগ 2 পাচ্ছ 5, আবার 3 মাইনাস 2 পাচ্ছ 1। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 3। এখানেও দেখো তোমরা যখন বিয়োগ করবা তখন কি উত্তর যে 1 আসলো, 1 বিয়োগ 3 মাইনাস 2, ওই উত্তরের চেয়ে বৃহত্তম সংখ্যা বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে। তার মানে উত্তরটা 3-এর চেয়ে বড় হবে। 3-এর চেয়ে বড় আছে শুধুমাত্র ঘ, তার মানে 4.3398 পৌনঃপুনিক, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার হবে। আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম এই পদ্ধতিটা সবচেয়ে সহজ এই অঙ্ক সমাধানে, তাই এই পদ্ধতিটা যদি বুঝতে না পারলে আরেকবার রেকর্ডেড ভিডিও সেটা তোমরা দেখে নিতে পারো। এরপর দিয়েছে দেখো a = √7, b = √63 হলে এ বি মূলত সংখ্যা। এ বি হচ্ছে a ইন্টু বির গুণফল। দেখো √7 ইন্টু √63 গুণ করলে কত পাচ্ছ? 21। তার মানে কি এটা মূলত সংখ্যা না মূলত সংখ্যা না? অবশ্যই ক 1 সঠিক। মূলত সংখ্যা বলেছি, একটা পূর্ণ সংখ্যা আসতে পারে, যেহেতু এটা 21 আসছে, সঠিক হবে অবশ্যই। এরপর দেখো a বাই বি মানে হচ্ছে √7 বাই √63 কত আসছে? 0.333, অর্থাৎ 0.3 পৌনঃপুনিক আসছে। এটা কি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? অবশ্যই আমি বলছি যদি কোনো সংখ্যাকে সসীম, আবৃত বা পৌনঃপুনিকে প্রকাশ করা যায় তাহলে সেটা হবে হচ্ছে মূলত সংখ্যা, কিন্তু এখানে লিখেছে অমূলত, তার মানে এটা হবে না। এবং বি মাইনাস এ, এটা তুমি যদি নাও করো তাহলে দেখো 1 আর 3 অপশন আছে, তাই ক নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে, একটু দাঁড়াও। দেখো দুটি অমূলত সংখ্যার বিয়োগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। বিয়োগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। গুণফল মূলদ হতে পারে, অমূলদ। এটা সত্য, এটা একটু তোমরা পড়ে নেবা, যেহেতু এটা মুখস্থ করা এই জন্য এটা হবে ঘ। তো এরপর এটাও দেখো একটা সত্যমূলক এমসিকিউ, এ আর বি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি জানো? বাস্তব সংখ্যা যদি না জানো, যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা যেগুলো রিয়েল নাম্বার সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, যেরকম 0, 1, 2, 3, 4 এগুলো সবই বাস্তব সংখ্যা। ঋণাত্মক সংখ্যা 0 ব্যতীত -1, -2, -3, অর্থাৎ তোমরা সংখ্যা রেখা পড়োনি, সংখ্যা রেখার যেগুলো হচ্ছে মূলত বাম দিকে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, 0-র পরবর্তী সংখ্যা। আর অঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 সহ সকল ঋণাত্মক সংখ্যায় অঋণাত্মক সংখ্যা। যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে -0 আর ওইদিক প্লাস। ঠিক আছে, হয়তোবা বুঝতে পেরেছো তোমরা আমার কথা। সো এরপরে আমরা যদি দেখি এ আর বি বাস্তব সংখ্যা হলে এ বি প্লাস সি, কী হবে? এ বি প্লাস বিসি হবে না এসি, এ বি প্লাস এসি গুণ করে দেওয়া। এটা দেখো এ যদি লেস দেন বি হয়, মানে এর মান যদি ছোট হয় বি এর চেয়ে, হলে এ প্লাস সি ছোট হবে বি প্লাস। দেখো এর মান বড় না বির মান বড়? এখানে প্রথমে এটা বড় বোঝো, এর মান বড় না বির মান বড়? অবশ্যই যার দিক মুখ সে হবে বড়। কার দিক মুখ? বির দিক মুখ, তার মানে বি বড়। তাহলে তুমি দেখো এর মান হচ্ছে 5, বির মান হচ্ছে 6। তুমি দেখো এর সাথে 5-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6, আর 6-এর সাথে 1 যোগ করলে কত হয়? 7। তাহলে তো এমনি বি প্লাস সি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আবার দেখো এ গ্রেটার দেন বি মানে বি বড়। আবার দেখো সি হচ্ছে 0-র চেয়ে ছোট, সির মান 0-র চেয়ে ছোট। সির মান যদি 0-র চেয়ে ছোট হয় এবং এ হচ্ছে বড়, তাহলে দেখো এসি গ্রেটার দেন বিসি। এটা মানে কি? অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছিলা যে বি কি, বি
এখানে হচ্ছে আমাদের বি ছোট না বড়? ছোট। তার মানে আমরা যদি এর সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করে অবশ্যই সেটা বড় হবে, তার জন্য এটা ঘ। এগুলো হচ্ছে সব অপশন টেস্ট না, এগুলো অনেকটা বুঝে উত্তর করা। এগুলো যারা বুঝে উত্তর করতে পারবা তারাই ভালো করবে। এবং লাস্টের যে 13 আর 14 এগুলো হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা সুপার ইম্পর্টেন্ট কিছু ম্যাথ। দেখো সি কোন ধরনের মূলদ সংখ্যা, কি দিছে? সি কোন ধরনের সংখ্যা? সি হচ্ছে √25। √25 মূলদ সংখ্যা, কেননা √25কে তুমি যদি বর্গমূল করো 5 পাবা। এবার দিছে এ এর মান কত? এ এর মান কত মানে হচ্ছে তোমাকে বলছে ক্যালকুলেটরটা হ্যাক্স করো। ক্যালকুলেটর হ্যাক্স কিভাবে করে? হ্যাক √2/√18 কত পাবো? 0.333 অর্থাৎ 3 পৌনপুণিক, 0.3 পৌনপুণিক। উত্তর আছে গতে, উত্তর হবে ক নম্বর। সো প্রথম অধ্যায়ে আমি যে 14টি এমসিকিউ করালাম তার মধ্যে 1, 2, 3, 5, 6, 8, 13, 14 বোর্ডে আসা সুপার ইম্পর্টেন্ট এমসিকিউ। এবং এইগুলো টাইপ ব্যতীত তোমরা এসএসসি পরীক্ষায় এমসিকিউ পাবা না প্রথম অধ্যায় থেকে। যদি বিশ্বাস না হয় এসএসসি 25 পরীক্ষা দিয়ে তারপরে আমার কাছে বলো, ঠিক আছে? যদি কমন না করে। সো প্রথম অধ্যায়ের এমসিকিউ এই কয়টি যথেষ্ট। এবং তোমরা অবশ্যই যে অধ্যায় যখন পড়বা সূত্রগুলো পাশে রেখে পড়বা, তাহলে দেখবা সৃজনশীল সমাধান অনেক সহজ হচ্ছে। যেহেতু তোমরা গণিত পরীক্ষার আগে 3 দিন সময় পাবা, আমি এমসিকিউ এর এই একটা ক্লাসই যথেষ্ট। সৃজনশীলের জন্য ক্লাস দেব, সেই 3 দিন পরীক্ষার 2 দিন আগে দিয়ে দেবো, সেই ক্লাসটি তোমরা দেখবা। এরপর দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ এমসিকিউ সমাধান করব, সবাই অপেক্ষা করো। আমরা এখন সেট ফাংশনের ম্যাথ করব, অর্থাৎ এমসিকিউগুলো সমাধান করে দেখাবো। দেখো এ বলেছে কি এক্স একটি স্বাভাবিক নাম্বার, বা এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। দেখো দিস হচ্ছে 10-এর চেয়ে বড় অথবা সমান এবং 30-এর চেয়ে ছোট অথবা সমান, এটুকু কি সত্য দিয়েছে। এবং বলেছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা হয়তোবা জানো যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা নয়, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো 10 কি মৌলিক সংখ্যা? 10 না। তারপরে 11 কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা না? অবশ্যই 11 মৌলিক সংখ্যা, কারণ 11 গুণনীয়ক 1 এবং 11। 12 মৌলিক সংখ্যা না। 13 অবশ্যই মৌলিক সংখ্যা, 13 গুণনীয়ক 1 এবং 13। 14 মৌলিক সংখ্যা না। 15 কি মৌলিক সংখ্যা? না। 16 না। 17 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ 17 মৌলিক সংখ্যা। 18 কি মৌলিক সংখ্যা? 18 না। 19 কি মৌলিক সংখ্যা? অবশ্যই 19 মৌলিক সংখ্যা। 20 না। 21 নয়। 22 না। 23 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ 23 হচ্ছে মৌলিক সংখ্যা। 24 কি মৌলিক সংখ্যা? না, 24 মৌলিক সংখ্যা নয়। 25 না। 26 কি মৌলিক সংখ্যা? না। 27 না। 28 কি মৌলিক সংখ্যা? না, 28 মৌলিক সংখ্যা না। 29, হ্যাঁ 29 মৌলিক সংখ্যা। 30 কি মৌলিক সংখ্যা? না। দেখো কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে গ হবে 6। মৌলিক সংখ্যা কয়টি? 6টি। এবার খ নাম্বার এমসিকিউ দেখো, চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? বুঝতে পারছো যে এ থেকে তোমার বি অংশটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে আমরা এর বাকি অংশটুকু এইটুকু অংশ পাবো। সম্পূর্ণ হচ্ছে এর থেকে তুমি যদি বি বাদ দিয়ে দাও, মানে বি মানে এতখানি গুল্লা বাদ দিয়ে দাও, তাহলে এই অংশটাও কি কেটে যাচ্ছে, থাকছে শুধুমাত্র এই অংশটুকু। এই যেটুকু আমি এই যে খাওয়া আপেলের মতো করে দেখাচ্ছি, হ্যাঁ এই অংশটুকু থাকছে। তাহলে এটা উত্তর হবে এ বাদ বি। আর এগুলো যদি এখন না বোঝো, কেননা সেট ফাংশন থেকে যারা খারাপ স্টুডেন্ট তারা কিন্তু সবাই এই সেট ফাংশনটা করবে। এই অধ্যায়টা সবচেয়ে সহজ, প্রতি বছরের অধ্যায় থেকে থাকে। এবং পাওয়ার অফ এ এই সৃজনশীলটা তো গ নাম্বারে আসেই। আর কোন অধ্যায়? পরিসংখ্যান। এই দুইটা অধ্যায় থেকে তোমরা 2টা সৃজনশীল কেন 3টাও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? 2টাই আসবে অবশ্যই। এরপরে দেখো যেটা দিয়েছে আর একটা এমসিকিউ দেখা যাক। সো গাইস, এই ক্লাসটা রেকর্ড করতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের জন্য এসএসসি 25 আমি কিছু দিচ্ছি। তোমরাও তোমাদের এই ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়। আর যদি তোমরা একটু হলেও এই ক্লাস দেখে উপকৃত হও, অবশ্যই লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরও ভিডিও পাবা
আশা রাখি তোমাদের এসএসসি 25 তোমরা পরীক্ষার আগে যে সকল ভিডিও লাগবে সম্পূর্ণ প্রস্তুতিমূলক ভিডিও আমি দিয়ে দেবো। সো আমি আর কথা বলবো না। এর মান হচ্ছে 6-এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক কী কী আছে? অবশ্যই 1, 2, 3, 6 পেয়ে গেলাম। তারপরে বি হচ্ছে 3-এর গুণিত, কিন্তু সেটা 6-এর সমান এবং 6-এর চেয়ে ছোট। তাহলে 3-এর গুণনীয়ক কি? 3 1 3, 3 2 6। ঠিক আছে। এবার বলছে এ মাইনাস বি, তুমি এর থেকে বিটা বাদ দিতে বলছে। তাহলে এর থেকে বি বাদ দিলে 3 বাদ 6 বাদ 1 আর 2 থাকতেছে। উত্তর হবে কি তাহলে? 1 আর 2, এই যে ক। এগুলো খুবই সহজ, এগুলো আমি জানি তোমরা পারবা। এটা আমি আর করে দেখাচ্ছি না, এটা এমনি বুঝবে। এ ইউনিভার্সাল, ইউ সেট মানে সব, অর্থাৎ ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল মানে সবগুলো নিবা। আর যদি থাকে ইন্টারসেকশন তার মানে হচ্ছে কমনগুলো নিবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। দেখো এ হচ্ছে 0 1 2 3 4, বি হচ্ছে -1 0 1 2 3। তাহলে এ ইউ হবে কোনগুলো? -1 তো থাকবেই, 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকলে 4 থাকবে, তাহলে এ। আশা রাখি এটা বুঝতে পেরেছো। 5 নাম্বারটা দেখো, পাওয়ার সেট অফ এ মাইনাস বি। পাওয়ার সেট কীভাবে বাই করে? 2n দ্বারা পাওয়ার সেট নির্ণয় করে। 2n দ্বারা, এইটা কিন্তু একটা আছে, পি অফ এ 2n কি সংজ্ঞায়িত করে? গ নম্বরে আসে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এ হচ্ছে 1 3 5 7 9 আর বি হচ্ছে 5 আর 7। তাহলে 5 বাদ 7 বাদ কয়টা থাকছে? 1 3 9। তাহলে 1 3 9 কয়টা সংখ্যা? 3টা। তাহলে 2 মানে কত? 8। উত্তর হবে 8, গ। বুঝতে পেরেছো আশা করি। এটা দেখো কি দিয়েছে, পি অফ এ এর উপাদান সংখ্যা হচ্ছে 1/2n হলে এ এর উপাদান সংখ্যা কত? দেখো পি অফ এ মানে কত দিয়েছে? 1/2n। এটাকে যদি তুমি এরকম রূপে রয়েছে, এরকম লিখলে 2n পাবা, 2n পাবা না? সো তোমরা বুঝতেই পারছিল, আমি তখন বলেছিলাম 2n রূপে, সরি দেখতে পারছো না হয়তো বা, 2n পি অফ এ 2n পাবা। তাহলে আমি বলেছিলাম যেগুলো হচ্ছে পাওয়ার সেটগুলো 2n দ্বারা প্রকাশ করে, এই এনটাই হচ্ছে সংখ্যা। এখানে সংখ্যা কয়টি? তাহলে 2n। তাহলে 2n সংখ্যক, তাহলে হচ্ছে খ উত্তর হবে। আশা রাখি বুঝতে পেরেছো। যদি তোমরা না দেখতে পারো আরেকবার আমি বোঝাই দিয়েছিল, পি অফ এ হচ্ছে 1/2n। এটা যদি আমরা উল্টিয়ে দেয় তাহলে পাচ্ছি পি অফ এ ইকুয়াল টু 2n। আর 2n, এই n হচ্ছে কতটি সংখ্যা? তাই 2n সংখ্যা। এরপরে যে এমসিকিউটা রয়েছে সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এর মান হচ্ছে 2 3 5 এবং বি এর মান দিয়েছে কত? 4 6। এ আর বি এটা হচ্ছে y ইকুয়াল টু 2x সম্পর্ক। এখন বলতে পারো x এর মান কোথায়? এই যে ভাইয়া x এর মান হচ্ছে a 2 3 5 এবং 4 6, এগুলো সব x এর মান। এবং y এর মান কখন পাবা? যখন তুমি 2 বসাবা। কত পাচ্ছ? 4। তাহলে 2ও আছে 4ও আছে, তাহলে এটার উত্তর 2 সেট উত্তর হবে। ঠিক আছে, কিভাবে বুঝবা? যদি এই ডোমেনের মানটা y ইকুয়াল টু 2x, মানে x এর মানগুলো দিয়ে তুমি y ইকুয়াল টু 2x ফাংশনে বসাবা। যদি সেই মানগুলো এই 6-এর ভিতরে হয় তাহলে উত্তরগুলো পাবা। তাহলে দেখো এ সেটের জন্য পাচ্ছি কোনগুলো? 2 1 2 2 পাচ্ছি, আর 2 2 4, এই যে 4 পাচ্ছি, এবং 3 বসালে পাচ্ছি 3 2 6 আর 3। তাহলে উত্তর হবে ক 2 4 আর 3 6। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেই অঙ্কটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। দেখা এর পরবর্তী এমসিকিউ যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবা যে সেই এমসিকিউটা হচ্ছে এই যে এফ অফ এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু x⁴ + 5x + 3 এফ অফ -2, এই -12 এই মানটা এই ফাংশনে বসাবা। তাহলে দেখবা যে মানটা আসছে সেটাই উত্তর। উত্তর বলছে গ। কিভাবে এটা চেক করবা? এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। আমি ক্যালকুলেটর মেথডে যদি দেখিয়ে দিই তাহলে সেটা তোমাদের জন্য। প্রথমে ক্যালকুলেটরটি অন করে নেবা, তারপর x⁴ এক্স হচ্ছে আলফা, আমি আশা করি দেখতে পাচ্ছ, আলফা
এই যেখানে এক্স দেখতে পাচ্ছ, এই বাটনটাই টিপে দেবা এক্স, তারপরে টু দি পাওয়ার 4 প্লাস 5 আলফা এক্স, 5x তুলেছি দেখেছো, 5x, তারপরে প্লাস প্লাস কত 5x প্লাস 3, 5x দাঁড়াও আমি একটু মেরে দিই, 5x প্লাস, আশা করি এখন তোমরা দেখতে পাচ্ছ প্লাস 3, 5x প্লাস 3। এইটা দেওয়ার পর তোমরা শিফট এই ক্যালসি বাটন আছে, ক্যালসিতে এক্স এর মান কত -0.5, মাইনাস হাফ মানে -0.5 কত আসে, -0.5 দিলে অ্যান্সার কত আসে, তাই তো। আবার দেবা ক্যালসি অ্যান্সার, দেখো কিছুক্ষণ পরে অ্যান্সার দিয়ে দেবে, আসছে হচ্ছে এক্স এর মান, আমার লাগবে কিসের মান, এফ অফ এক্স এর মান না, এফ অফ এক্স এর মান আসবে। সো আমি ক্যামেরাটা অফ করে রেখেছিলাম, আমি জানি না কতখানি পর্যন্ত হয়েছে, আমি এই ক্যালকুলেটর ডেটা করে আরেকবার দেখাই দিই। এই যে প্রথমে তোমরা কি করবা, আচ্ছা আমি দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে কীভাবে আবার এক্স টু দি পাওয়ার 4 এটা দেখিয়ে দিচ্ছি, আবার 4 প্লাস 5 এক্স প্লাস 3 তুলবা, তারপরে এই শিফট ক্যালসিতে টিপে দেবা, এবার এক্স এর মান -0.5 দাও, ক্যালসিতে সরি এক্স এর মান যেহেতু বাই করবো -0.5 দাও, কত বাড়াচ্ছে 0.5625, কীভাবে পাবো 9 ভাগ কত দেবো 16 দেবো, তাহলেই দেখতে পাবা 0.5625। সো এর পরের অঙ্কটা একইভাবে তোমরা এক্সের জায়গায় 1/x বসে ক্যালকুলেশন করলে পেয়ে যাবা 4/x, ঠিক আছে। আশা রাখি বুঝতে পারছো। এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, দিয়েছে এ এর মান হচ্ছে, অর্থাৎ এ সেট হচ্ছে এ কমা বি কমা সি, বি হচ্ছে এ আর বি। দেখো তাহলে বলতেছে যে এটা হচ্ছে ম্যাথ করতে হবে, ম্যাথ করলেই এটা তোমরা পেরে যাবা। আশা রাখি পারবা নাকি করে দিতে হবে, আশা রাখি তোমরা পারবে। এটা গ নম্বর 2-3 তোমরা একটু করে আমাকে জানাবে এই অঙ্কটা তোমরা পারো কিনা। সব অঙ্কই করে দিতে নিলে, ম্যাথ করে দিতে নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরাও একটু চেষ্টা থাকতে হবে। আর যদি না পারো তাহলে অবশ্যই মেসেজ করবা, আমি কমেন্ট বক্সে অঙ্কগুলো করে দিয়ে দেবো। এরপরে দেখো ভেন চিত্রর ম্যাথ দিয়েছে, এগুলো অঙ্ক কিভাবে করবা সেটা দেখো আগে। ইউনিভার্সাল সেট এ বি সি, মানে ইউ হচ্ছে এই সম্পূর্ণ, বুঝতে পারছো। এবার দিছে সি হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে 4-এর গুণিতক এবং 18-র চেয়ে ছোটো, 4-এর গুণিতক 18-র চেয়ে ছোটো। তাহলে কি কি আসছে দেখো তো, 4, 8, 12, 16, তাই না, 4-1 4, 4-2 9, 3-4 12, 4-4 16, এই কয়টা অঙ্ক পারলো। এখানে দেখো 4ও আছে, 4 আছে না, সি সি কোনটা, সি হচ্ছে এই সম্পূর্ণটা। তাহলে দেখো 4, 8, 12, 16, আমরা এই অপশানটা কি সঠিক না, সঠিক না, এগুলোই পাইছি। এখানেও 4, 8, 12, 16 আছে, তার মানে সঠিক। তারপরে বি নাম্বার দেখো এক্স বি হচ্ছে 12-এর গুণনীয়ক এবং 3-এর সমান, অথবা মানে 3ও নেওয়া যাবে 12ও নেওয়া যাবে। তাহলে 12-এর গুণনীয়ক কত, 1 হবে না, হবে না, কেননা 1 তো নিতে পারবো না, 3-এর ছোটো অথবা সমান, তাহলে 3 12-এর গুণিত 3, 4, 6, 12, বি সেট কো, এই 3, 4, 6, 12, উত্তর এটাও সঠিক। তারপরে দেখো বি ইউ আর সি প্রাইম, বি আর ইউ আমরা দেখি, বি আর ইউ, বি আর সি সরি বি আর সি কত পাবো, বি আর সি হচ্ছে 3, 4, 6, 8, 12, 16, এটা হচ্ছে বি আর সি। আর বি সি প্রাইম হচ্ছে ইউ থেকে বাদ দেবো। আর কি কি থাকলো, তাহলে 2 থাকলো, এই সম্পূর্ণ বাদ দিলে থাকবে খালি 2, তাহলে উত্তরটা 2, ঠিক আছে রে, তাহলে ঘ। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এরপরে এই 2 নাম্বার সেট ফাংশনে আর যেগুলো ম্যাথ থাকবে সেটা হচ্ছে y = 2x + 1 ফাংশন। ফাংশনের ম্যাথগুলো করা খুবই সহজ। সেটা ধর লেখচিত্রে একটি সরলরেখা y = 2x + 1, করো না y = mx + c, একটা সরলরেখা ছেদ করে যায় লেখচিত্র, তাহলে এটা সঠিক। আবার দেখো ছেদবিন্দু। তো আমরা সেট ফাংশনের আর কিছু ম্যাথ ছিল, মানে এমসিকিউ সমাধান ছিল, ওইগুলো যদি আমরা একটু করে ফেলে দেখতে পাবো যে
y = 2x+1 ফাংশন এটি একটি সরলরেখার ফাংশন, এটা সঠিক। এরপরে লেখচিত্রে একটি বিন্দু 1,3 অর্থাৎ x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত আসছে 3। তুমি একটু করেও দেখতে পারো, x এর মান 1 দাও, 2 × 2 + 1 3, এটাও সঠিক। তারপরে 0, 1 বিন্দু দ্বারা এটি সিদ্ধ হয়। দাও x এর মান যদি 0 দাও, y এর যদি মান পাও তাহলে সিদ্ধ হয়। x এর মান 0 বসাও, 0 কিন্তু 1 পাচ্ছি, y এর মান 1 দাও 3 পাচ্ছি, তার মানে এটা সঠিক 1, 2, 3। এরপর দেখো a বাদ b করে বলছে, এর মান হচ্ছে, এর মান কত 1, 2, 3, 1, 2, 3, তো এর মান কত 1, 2, 3 সম করলে। হ্যাঁ, এবার b বাদ দাও, b হচ্ছে কত 3 আর 4, তাহলে 1, 2, 3, b এর মান কত 3, 4, তাহলে খালি 3 কাটা যায়, 1 আর 2 থাকে, গ উত্তর। এরপরে হচ্ছে সার্বিক সেট ইউ কত, ইউ হচ্ছে 1, 2, 3, 4, উত্তর কি আছে, হ্যাঁ আছে, এই যে 1, 2, 3, 4। এরপর দিছে এ বাদ বি, এর মান কত 2, 4, 5, বির মান কত 3, 5, 6, কাটা দাও, 3 কি আছে না, 5 কাটা যায়, 5 কাটা যায়, তাহলে থাকে 2 আর 4, উত্তর হবে গ। এরপর হচ্ছে a × b ইন্টারসেকশন থ্রি, এ ম্যাথটা আমি করে রেখেছি যেহেতু বড় হবে। বির মান দেখো 3, 5, 6, সির মান হচ্ছে 3, 6, 9, বি ইন্টারসেকশন সি করলে আমরা কমন পাবো শুধু 3 আর 6, তাই 3 আর 6। এবার হচ্ছে এই বি ইন্টারসেকশন সি × এ, এর মান ছিল 2, 4, 5, এই যে এর মান ছিল 2, 4, 5, এর সাথে গুণ করলে পাবো 2, 4, 5 × 3 × সি, যেটা আগে সেটা আগে লিখবে, 2 × 3, 2 × 6, 4 × 3, 4 × 6, 5 × 3, 5 × 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো অ্যান্সারটা হবে কত গ। সো আমাদের 2 অধ্যায় সেট ফাংশনেরও ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 3 অধ্যায়ের ম্যাথগুলো দেখব। 3 অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট বীজগণিতের যে সকল ম্যাথ, বীজগণিতিক রাশি অধ্যায়টির নাম। সো এই অধ্যায়ের সূত্র অনেক, সূত্রগুলো আমি একটা ক্লাস নেব, যে অধ্যায়ে তোমরা 1 অধ্যায় থেকে 17 অধ্যায় পর্যন্ত সব সূত্র পাবা। সবচেয়ে বেশি সূত্র কোন অধ্যায়, এই 3 অধ্যায়েই তো, আর 4 অধ্যায় আছে কিছু, আর 17 অধ্যায়ে তো ওই যে 4-5টা সূত্র আছে গড় প্রচুরক নির্ণয়ে, সেগুলো সূত্র পড়লেই তো তোমরা সব কমন পেয়ে যাবে ম্যাথ মানে সৃজনশীল। সো আমি সৃজনশীলের ক্লাসটা নেব অবশ্যই। আর এখন তোমরা এই ম্যাথগুলো দেখো, এক্সের মান দিছে √5 + √3 হলে 2/x = কত, আমি এটা করেই দিয়েছি। দেখো এক্সের মান √5 + √3 হলে 2/x, এক্সের মান √5 + √3, উভয় পক্ষকে এর অনুরাশি দ্বারা গুণ করতে হবে, √5 - √3 দ্বারা গুণ করলাম, a - b, a + b × a - b² - b², তাহলে 2 × √5 - √3, এই দেখো 5 - 3 আসবে না, 2, 2 কেটে গেলে √5 - √3। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, উত্তরটা আসছে √5 - √3, উত্তরটা হবে এখানে খ। এরপর দেখো 3x, আশা রাখি দেখতে পাচ্ছ, 3x + 1/5x = 4 হলে 5x + 1/3x = কত। এই ম্যাথটাও এখন শুধু আমি করে দেই। এই অঙ্কগুলো কিভাবে করবা, ক্যালকুলেটর ট্রিক্স আমি এক ক্লাসে দেখো তোমাদের জন্য ক্যালকুলেটর ট্রিক্স প্লাস সব ব্যবস্থায় করে রেখেছি। দেখো এই অঙ্কটা তুলবা, 3x আশা রাখি দেখতে পাচ্ছ + 1, এই যেখানে /5x ইকুয়াল টু হচ্ছে 4। এরপর শিফট ক্যালসিতে টিপে দেবা, আবার শিফট ক্যালসিতে টিপে দেবা, কত পেলাম x এর মান 1.25। এখন এই x এর মান এইটুকে বসিয়ে দেবা, কত পাইছি x = 1.25। আশা রাখি দেখেছো। এখন দেখো 5 × 1.25 কত আসে 6.25, মানে 5x এর মান আসছে 6.25। এখন 1/3 × 1.25 কত আসছে 0.2666 প্লাস 6.25, উত্তর কত আসতেছে, দুঃখিত ভুল হয়েছে হয়তো বা, 5 × 1.25, সরি 1.25 কত পাচ্ছি 6.25, আর 1/3 × 1.25 কত পাচ্ছি 0.266, এর সাথেও 6.25 যোগ করলে পাচ্ছি
6.51677। সো আমার হয়তো বা ক্যালকুলেশনে ভুল গেছিলো। এক্সের মান আমরা 1.25 কীভাবে পেলাম হয়তো বা বুঝছো। এখন এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা 6.67। দেখো 5 × 1.25 কত পাচ্ছি? 6.25। আশা রাখি তোমরা দেখতে পারছো। 6.25, সরি 5 × 1.25 6.25। এটা এখন দেখো 6.25 পেলে, এখন 1/3 × 1.25 কত পাচ্ছি? প্লাস 6.25। ক্যালকুলেশন করলে আসতেছে 6.667। এ দেখো 20 ভাগ 3 দাও কত আসতেছে? 6.667। তার মানে উত্তর হবে ক। এরপর গ নম্বরটা দেখো, সরি গ নম্বর না, এরপরের ম্যাথটা যদি আমরা দেখি, y - 2y = 2a হলে এইটা নির্ণয় করে। এটা আমি করে দেখেছি। দেখো y - 2y = 2a, তাহলে আমি যদি ভগ্নাংশ করি, নিচে y স্কোয়ার - 2y = 2a, y স্কোয়ার - 2 = 2ay, y স্কোয়ার - 2ay = 2। তাহলে এখানে দেখো একটা কি পেয়ে গেলাম আমরা, এখানে 6a y স্কোয়ার - 2ay, y স্কোয়ার - 2ay মানে 2। তাহলে এখানে 2 - 1 দিলাম, বুঝতে পেরেছো আশা রাখি। তাহলে 6a / 1 = 6a, উত্তর হবে 6a, ঘ। তারপরে দেখো এটা একটা সূত্র আছে, a + b হোল স্কোয়ার = 2a² + b² + 2ab + 2bc + 2ca। দেখো এখানে দিছে p + q + r = 6, তার মানে a + b + c = 6। তার মানে আসতেছে এটা স্কোয়ার করলে 36। তারপর হচ্ছে a² + b² c² মানে p² + q² r² = 14। তার মানে আমি যদি লিখি, এখানে 2 কমন যায়, ab + bc + ca আসবে না, তাহলে 2ab + bc + c = 36 মানে 6² - 14 কত আসছে? 22, 22 = 11। তার মানে এটা হবে ঘ। সো এর পরেরটা তোমরা করে নেবা, সব অঙ্ক করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর 7 আর 8 এইগুলো অধ্যায় থেকে, অর্থাৎ 3 অধ্যায়ের শেষে যে 3.7 যে লাভ ক্ষতির অঙ্কগুলো আছে, প্লাস স্রোত নৌকার অঙ্ক আছে, এগুলো অঙ্ক বোর্ড পরীক্ষায় খুব স্বল্প পর্যায়ে আসে। x + 1/x এর মান দেওয়া থাকলে x³ + y এর মান বের করো। এগুলো একটা সৃজনশীল শিওর কমন পাবা, শিওর শর্টে কমন পাবা। তাই তোমরা এই লাভ ক্ষতি শতকরা অঙ্কে আমি বলবো ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করা বন্ধ দাও। বোর্ড পরীক্ষায় সেই স্পেসিফিক অঙ্কগুলোই করো যেগুলো বোর্ডে এসেছে। সো আমি এই দুটো করে দিচ্ছি না, যদি কারো ব্যক্তিগতভাবে প্রয়োজন থাকে আমাকে নক করে জানিও, কমেন্টে আমি করে দেবো উত্তর। আর ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, এজন্য হয়তো বা করে দিলাম না। সো এরপরের অঙ্কটা দেখো। সো তোমরা আবার নৌকার অঙ্ক যদি না করে দিয়ে রাগ করবা, তাই করে দিচ্ছি। দেখো স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যায় 25 কিলোমিটার। 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 5 কিলোমিটার। ভাগ দাও 5 দ্বারা, বুঝতেই পারলা। তাহলে অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার, প্রতিকূলে তার মানে যাবে, তার মানে আমি দেখতে যাচ্ছি অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার আর প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার। তাহলে আসলে সে কত কিলোমিটার যাচ্ছে? 15 - 5, 10 কিলোমিটার। আর যেহেতু ঘন্টায় চেয়েছে, এজন্য তোমরা কি করবা? 2 দ্বারা ভাগ করে দিয়ে ঘন্টায় নিয়ে আসবা, উত্তর হবে গ। এরপর দেখো এই অঙ্কটা তোমরা করে নিও, সব ম্যাথ করতে গেলে বড় হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা, সরি আমি একটা অঙ্ক হয়তো মিস করে এসেছি, এই 6 নাম্বারটা। সেটা হচ্ছে দিচ্ছে a⁴ + 64 b⁴ উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো তো a² + b² সূত্র প্রকাশ করা যায় না। তার আগে আমি কয়টা সূত্র তোমাদের রিভাইজ দিয়ে আসি। সেটা হচ্ছে a² - b² = a + b * a - b, তারপরে x + a x + b x² + ab + x ab, a + b হোল স্কয়ার a² + b² + 2ab + 2bc + 2ca, a² + b² + c², এই সূত্র থেকে এসেছে, তাই দেখালাম না। a + b হোল কিউব, a³ + 3a² b + 3ab² + b², এটাও মনে রাখো, a³ + b³ + 3ab a + b, a³ + b³ a + b হোল কিউব - 3ab a + b, a - b হোল কিউব, a³ - 3a² b + 3a² 3ab² - b³ a³ - b³ - 3ab a - b, a³ - b³ a - b হোল কিউব + 3ab a - b, a³ + b³ a + b ইনটু a² - ab + b² a - b a - b ইনটু a² + ab + b²।
আর এই জায়গায় আরও উপরে রয়েছে এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো সূত্র খুব ইম্পর্টেন্ট। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো দুইটা সূত্র একই, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস। এ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সো এগুলো উৎপাদকের বিশ্লেষণ বা উৎপাদকের প্রকাশ খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার বাই 2, মানে এই সূত্র 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার না, এখানে এটাই ডিভাইড বাই 2 হয়ে গেছে। তারপরে এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। সো সবটি সূত্র বীজগণিতে দেখিয়ে দিলাম। এখন আশা রাখি কোনো ম্যাথে সমস্যা হবে না, এই অঙ্কটাও তোমরা পারবা। আর এটা এই যে এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ারের উপর প্রকাশ করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উৎপাদকের বিশ্লেষণের সূত্র ফেলে দিলে আশা রাখি উত্তরটা মিলে যাবে। তারপরে এই ম্যাথটা যদি তোমরা দেখো এক্সের মান দিচ্ছে 7 প্লাস 4 রুট ওভার 3 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। ক্যালকুলেটর দিয়ে এই ম্যাথ করা কোনো ব্যাপারই না। প্রথমে কি করবা, এক্সের মান আছে না, এক্সের মানটা বসাবো। আর যদি ক্যালকুলেটর দিয়ে দেখাতে চাও আমি আপনি দেখাচ্ছি। আর এমনি যদি সৃজনশীল আসে এক্সের মান যেটা আছে 1/x এর মান বের করে তারপরে ক্যালকুলেশন করলে উত্তরটি মিলিয়ে যাবে। আর ক্যালকুলেটর কীভাবে করবা সেটাও দেখাচ্ছি। সো এই ম্যাথটা ক্যালকুলেটারে কীভাবে করবা, এক্স মনে করো 10 সেকেন্ড 15 সেকেন্ডও লাগবে না। দেখো এক্সের মানটা তুলবা, প্রথমে কি করবা এক্সের মানটা তুলবা, আমি বুঝিয়ে দিচ্ছি তাই। এক্স ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 13, ঠিক আছে না। তারপরে কি করবা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 194। দেখতে পাচ্ছ উত্তর কত এসেছে, 194। সো এটার উত্তর হবে খ। একইভাবে এইটাও করা যায়, এটাকে করে দেবো যদি চাও করে দিতে পারি। আচ্ছা এটাও করে দিচ্ছি সেমভাবে, যেহেতু রুট ওভার এক্স এক্স মাইনাস 1/√x, তাই না, এক্স মাইনাস 1/√x ক্যালকুলেশন করলে আসতেছে 3.464 3.464 আসছে। এ দেখো 2√3 ইকুয়াল টু 3.464, এটাও মিলে গেল। সো এই অঙ্কটাও সেমভাবে ক্যালকুলেটারে করা যায়, এই অঙ্কটাও করা যায়। আর যখন ম্যাথ আসবে তখন এক্সের মান যেটা 1/x এর করবা, তারপরে 1/x মানে তারপরে হচ্ছে এক্স কিউব প্লাস 1/x 1 - x কিউবের সূত্র ফেলিয়ে ক্যালকুলেশন করলেই গ বা ঘতে উত্তর বেরিয়ে আসবে। সো আমি তো সৃজনশীলের ভিডিও দেবো, সেখানে এগুলো মেথড শিখিয়ে দেবো। এরপর আবার কত টাকা ভর্তুকি দিতে বলেছে সেই অঙ্কটা দেখো, এই অঙ্কটা লাভ ক্ষতির অঙ্ক একটাই করে দেবো, ঠিক আছে। তাহলে তৃতীয় অধ্যায়ে আমি এমসিকিউ শেষ করে দেবো। সো এই ভিডিও দেখলে যে আমি বলবো এসএসসি 25-এ এমসিকিউ কমন পাবা তা না, সম্পূর্ণ কমন পাবা তাও না। এই পরীক্ষায় আমি যেগুলো এমসিকিউ করাচ্ছি এগুলো সব টাইপ কমন পাবা 100%। তুমি মনে করছো যে এক্সের মান এত সেটাই দেবে না, তো অন্যটা দেবে। ধরো এক্সের মান এখানে 5, এসএসসি পরীক্ষায় দিল 15, কিন্তু তোমাকে কিন্তু পারতে হবে, কারণ আমি শিখিয়েছি যে একই টাইপের অঙ্ক পাবা, ঠিক আছে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে দেখো একটি কলমের মূল্য 20 টাকা, এই মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি টাকা সরকার ভর্তুকি দেয়। তাহলে দেখো কলমটির জন্য সরকার কত টাকা ভর্তুকি দেয়। প্রকৃত মূল্য 80% ইকুয়াল টু 20 টাকা, প্রকৃত মূল্য 100% ইকুয়াল টু 20 × 100 ডিভাইড বাই 80 ইকুয়াল টু 30 টাকা। তাই সরকার ভর্তুকি দেয় 30 - 24 6 টাকা। কতটা সহজ আশা রাখি বুঝতে পেরেছো, গ হবে 6 টাকা। দেখা দিচ্ছে কলমটির প্রকৃত মূল্য কত, এটা কলমটির প্রকৃত মূল্য এই যে 100% মূল্য দেয় 30 টাকা। সো তৃতীয় অধ্যায়ও শেষ, এখন আমরা চতুর্থ অধ্যায় করব। সো এখন আমরা যে অধ্যায়ের এমসিকিউ করব সে অধ্যায়ের নাম হচ্ছে সূচক ও লগারিদম। সবার প্রথমে একটা দুঃখের কথা বলি, এই অধ্যায়ের এমসিকিউ সাধারণ গণিতে যে কয়টা 17টা অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে কঠিন। এবং আরেকটি ভালো কথা বা বলতে পারো শুভ কথা, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে পরীক্ষায় এমসিকিউ খুবই কম আসে
এবং যদি একটাও আসে আমি বলবো যদি পারো করবা, যদি সহজ আসে আর যদি কঠিন আসে স্কিপ করো, 1 মার্কের জন্য তো মনে করো। আর আমি বলবো স্কিপ করবা না, কারণ যেহেতু তোমাদের নেগেটিভ মার্ক নেই, যদি না পারো আন্দাজে দাগাবা। আন্দাজে কোনটা দাগাবা? গ নাম্বার, কেননা গ নাম্বারে সঠিক উত্তর হওয়ার চান্স মোটামুটি অনেক বেশি, অর্থাৎ ক খ গ ঘর মধ্যে গ নাম্বারে অ্যান্সার হওয়ার চান্স মনে করো 20%, বুঝতে পারলে, আর বাকিগুলোতে আরও কম। সো যখনই দেখবা তোমরা কোনো একটা অপশন পারছো না, শেষ টাইমে গ দাগিয়ে আসবা, যদি হয় হয়ে গেল, আর না হলে মন খারাপ করবা না। আর সবগুলো এমসিকিউ দাগায় আসার চেষ্টা করবো, কেননা যেহেতু তোমাদের নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে। আর এরপরে কেননা এমসিকিউ কিন্তু খুবই একটা ভাইটাল পার্ট, খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এ প্লাস পাওয়ার জন্য। আবার খুবই খারাপ একটা জিনিস, যদি এমসিকিউ ফেল করো ফেল এসে যাবে, কেননা এটা কোনো স্যারদের হাতে নেই যে স্যাররা দেখলো তুমি বাংলা, যেহেতু বাংলা যেগুলো 30-এ সেগুলো তো 10-এ পাস, তুমি যদি ধরো 10-এ কম 9 পেলা, স্যাররা দেখলে ভাবতো যে 9 পেয়েছে, পাস করিয়ে দিই 10 দিয়ে। কিন্তু যখন সেটা মেশিন দিয়ে দেখবে, মেশিন কিন্তু মানুষের মতো বুদ্ধিসম্পন্ন নয় না, এআইও মানুষের চেয়ে বেশি বুদ্ধিমাত্রা বলি, তাই না? আচ্ছা ওটা বাদ দে। সো সবাই একটু এমসিকিউ ভালো করে পরীক্ষা দেবা। সো আমি তার জন্য এমসিকিউ ক্লাসটা নিচ্ছি গণিতে, কেননা গণিতে 1 থেকে 1.5 লাখ মানুষ এমসিকিউ ফেল করে। লিখিত অংশ মানুষ দেখে দেখে পাশ করে দেয়, বা স্যাররা দেখে পাশ করে দিতে পারে, 17-70 কোনো ব্যাপার না তোলা, কিন্তু এমসিকিউ খুবই ভাইটাল একটা পার্ট, 23 পেতে হয়, তাই তো? হ্যাঁ। সো তোমরা একটু ভালো করে এমসিকিউগুলো সমাধান করবা। সো যাদের এমসিকিউ প্রথমেই কঠিন বললাম, এই নিয়ে যারা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এমসিকিউগুলো আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। সো প্রথমে দেখো এইটুক 1 আছে, তার মানে এইটুক আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো সেটা আগে দেখি। সো এইটুক ক্যালকুলেশন করলে এই জায়গা ছিল 1/a, আর এখানে ছিল ভাগ এ মাইনাস 1 ইনভার্স, এটা ক্যালকুলেশন করলে এটাই পেলাম। তাহলে a-1 এ ইনভার্স 1 ইন্টু উপরে এ মাইনাস 1 ইনভার্স, সব কাটাকাটি চলে যাচ্ছে, থাকছে 0, থাকছে কি 0 না 1 থাকছে, সরি কাটাকাটি গেলে 1 থাকছে, আমি ভুল ক্যালকুলেশন করেছি। তাহলে 1 - 1 = 0, উত্তর হবে খ 0। আর এটা যদি না পারো তাহলে কিছু করার আছে, যাতে সূত্রগুলো রিভাইজ দিতে, যাতে সবগুলো অঙ্ক পারো যেগুলো ইম্পর্টেন্ট। গুণের সংক্ষিপ্ত রূপকে যোগ করে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n = a m প্লাস n, a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n = a m মাইনাস n, a টু দি পাওয়ার m ইন্টু n = m n n-তম মূল। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার কাছে √3 যদি থাকে তাহলে 3 1/3 লিখতে পারবা, √3 = 3/2, হ্যাঁ এটাই। তারপরে এটা সত্য মনে রাখবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, শর্ট এমসিকিউ। লগের সূত্রগুলো log a m n, log a m প্লাস n, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, এটাও ইম্পর্টেন্ট, log a m r r log m r, তার মানে যে ঘাত সেটা সামনে নিয়ে আসা যায়। ভিত্তি পরিবর্তন log a m log b m ইন্টু log a b। তারপরে বৈজ্ঞানিক বা আদর্শ রূপে কীভাবে প্রকাশ করা যায় ক্যালকুলেটারে দেখে দেবো, আর কিছু দরকার নেই। সো আমি এখানে 2 আর 3-এর মধ্যে আর একটা এমসিকিউ করে দিই, আর বাকিগুলো তোমরা করে নেবে, আশা রাখি পারবা। আর এই অধ্যায়ের এমসিকিউ আমি প্রথমেই বলেছিলাম কতটা কঠিন। সো আমি 3 নাম্বারটা করে দিচ্ছি, যেহেতু 3 নাম্বারটা যেখানে যে 3 নাম্বার দেখতে পাচ্ছ সেটা বোর্ডে এসেছিল এবং পাবনা ক্যাডেট কলেজেও এসেছে। এটা হচ্ছে 4x - 4x - 1 = 20, সরি এটা না, এটা 2m + 4 - 4 × 2m + 1 2m + 2 ভাগ 2, এটা হচ্ছে কী ছিল 2m + 4 - 4 × 2m + 1। সো আমি 4কে 2 × 2 দ্বারা গুণ করে আলাদা করে নিলাম, m + 4 - 2m + 1 গুণ আছে +1 +1 থাকবে, এখানে 2m + 2 - 1 আসবে এখানে পরের লাইনে যেটা করছে, তাহলে 2m + 4 - 2m + 3 2m + 2 - 1 আসবে না এখানে, তাহলে 2m + 1 আর উপরে 2 1 থাকলে তাহলে 2 1 + 2 1 2² + 4, এখানে হবে 4, তাহলে ঘ নম্বর উত্তর হবে 4। পরের অঙ্কটা তোমরা একটু করে নিও। এর পরের অঙ্কটা দেখি যদি আমরা,
সো সরল ফল নির্ণয় করো। এগুলো অঙ্ক ক্যালকুলেটর দিয়ে করবা তোমরা, কীভাবে সরল ফল নির্ণয় হয় তাই তোমরা পেয়ে যাবা। এ দেখো দিছে কত 12⁻⁻⁵, আর সেটাকে তোমরা দেখতে পাচ্ছ। আমি যে যদি দেখতেও অসুবিধা হয় তাহলে আমি যেটা বলছি সেটা অনুযায়ী করো, ইন্টু √354, যেহেতু আমি ওই রকমভাবে এটা আসতেছে 1.0911 লিখে রাখো, 1.0911 হয়তো বা ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে √3/4 দেখো 1.0911 দেখতেই পাচ্ছ আশা রাখি। সো এটার উত্তর হবে ঘ। সরল ফলের আর কোনো ম্যাথ করে দেবো না। এরপর লগের ম্যাথ ক্যালকুলেটারে করা কোনো বিষয় না। লগের ম্যাথ কীভাবে ক্যালকুলেটারে করব সেটা আমি দেখাচ্ছি। তো এই অঙ্ক তোমরা কিভাবে করবা দেখাচ্ছি। লগের অঙ্ক কিভাবে করবা, এখানে লিখবা 2, এই যে এই পাশে লগ, তারপর পিকে তুমি ধরতে পারো এক্স, হ্যাঁ এক্স ধরে নাও একটা সহগ হিসাবে, একটা চলক হিসেবে 1.5 লগ x² ইকুয়াল টু কত লগ 32 এটাকে শিফট ক্যালসি দিবা, দেখবা অ্যান্সারটা চলে আসবে। সো কিছুক্ষণ পরেই অ্যান্সারটা চলে আসবে, যেহেতু একটা বড় রাশি এবং 100 ms ক্যালকুলেটার, সেটা করতে প্রথমবার উত্তর নাও আসতে পারে, দ্বিতীয়বার চেষ্টা করবা ব্র্যাকেট দিয়ে তুলতে, দেখবা উত্তরটি দিয়ে দিবে। দেখো কিছুক্ষণ পরে উত্তরটা দিয়ে দিয়েছে, উত্তরটি বেরিয়েছে কত 2। এরপরের অঙ্কটাও তোমরা ক্যালকুলেটর দিয়ে সেমভাবে করে নেবা। এবার আমি এটা ক্যালকুলেটারে কীভাবে করবা সেটা দেখাচ্ছি। এর জন্য প্রথমে শিফট ক্যালকুলেটারে মুডে যাবা। মুড অপশনে গেলে তোমরা যে অপশনটিতে ক্লিক করবা সেটা হচ্ছে সায়েন্টিফিক 2-এ। তারপরে তোমরা দেখো কত ঘর পর্যন্ত এখানে নিয়েছে, এখানে 1 2 3 4, তাই 4 টিপে দিবা। এরপর যেটা 0.0001 2 3 4 5টা 0 না, 1 2 3 5টাই তো না, 1 2 3 4 5টা, তারপরে 3.358 তুলবা, তারপর ইকুয়াল টু দিবা, দেখবা উত্তর আসছে 3.66 × 10⁻6, তারপরে -6 যেটা সেটাই উত্তর ঘ। এরপরে দিয়েছে যে অঙ্ক সেটা তোমরা কী করবে, 3.320.42 ও 0.0931 এর লগের পূর্ণক এর সমষ্টি কত। লগ পূর্ণক লগ দিয়ে এদের মান বের করবা। লগ 320.42, আমি এটা নর্মাল মোডে করে নেবো, এইভাবে নিয়ে ক্যালকুলেটারকে নর্মাল মোড করে নেবা। এটার যে মান আসলো এটা বলছে সমষ্টি প্লাস লগ 0.0931 দেবা, দেখবা উত্তর চলে আসবে। উত্তর যেটা আসবে সেটাই অ্যান্সার আসবে হচ্ছে 0। এরপর অঙ্কটা করবা তোমরা, কেননা সবটি অঙ্ক করা এখানে আমার সম্ভব হবে না, এবং বাকি অঙ্কগুলো তোমরা করে নেবা। এই অধ্যায়ের এমসিকিউ আসা লেস দেন ইম্পর্টেন্ট আসতে পারে সায়েন্টিফিক মেথডে প্রকাশ করো আর লগের অঙ্ক। সো এই অধ্যায়ে আমরা শেষ, এখন 5 অধ্যায়ে যাব। সো এরপরে আমরা যে অধ্যায় করবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, এক চলক সমীকরণ। এই অধ্যায় থেকে সৃজনশীল আসে না, এমসিকিউ আসলে একটা আসে। যেহেতু 17টা অধ্যায়, তুমি কি ভাবছো 17টা অধ্যায় থেকে 17টা এমসিকিউ আসে না? আসে না, কেননা যদি তোমার আমি বলে দিচ্ছি এটাই আসবে। দেখো যখন তোমরা 17 অধ্যায় পরিসংখ্যান থেকে এমসিকিউ আসবে তখন দেখো একটা উদ্দীপক দিয়ে দিবা, সেই উদ্দীপক দিলে 2 থেকে 3টা দিতে হয়, তাহলে ওই অধ্যায় থেকে দেখো 3টা আসছে। এখানে 5 অধ্যায় আছে লেস ইম্পর্টেন্ট, 6 অধ্যায় ইম্পর্টেন্ট, 6 7 ইম্পর্টেন্ট। তারপরে যে 15 অধ্যায় আছে ওটা খুবই কম ইম্পর্টেন্ট, 16 অধ্যায় ওটা কম ইম্পর্টেন্ট। ওই অধ্যায়গুলো থেকে এমসিকিউ কোনো বছর স্কিপ করে, ঠিক আছে, ওই অধ্যায়গুলো কম ইম্পর্টেন্ট। আমি এই এমসিকিউ শেষে যেহেতু সিকিউ ক্লাস আনবো এবং একটা অধ্যায় নিয়ে এরকম একটা ভিডিও দেবো যে সবচেয়ে বেশি সিকিউ আসতে পারে কোন অধ্যায় থেকে, সাজেশন ভিডিও এবং সূত্রগুলো নিয়ে একটা ক্লাস দেবো। সো এরপরে দেখো
যখন চেয়েছে মূল যখনই যাবে তখনই বুঝবে যে 1 হবে, কোনো কিছু দাগাবে না, ঠিক আছে। তারপরে সেটটি নির্ণয় করতে বলেছে, সমীকরণ সেট নির্ণয় করো। দেখো দিয়েছে যে √5x - 5/2 + 2 = 1 হলে সমাধান সেট কত? সমাধান সেট হবে ফাঁকা সেট। অধ্যায়ের অঙ্ক আমি তো বলতেছি লেস ইম্পর্টেন্ট, না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেট সমাধান করো। এই অধ্যায়ের আমি এমসিকিউ করিয়ে দেব না, মূলত প্রধান কথা এটা। এই অধ্যায় থেকে এমসিকিউ আমি বলে দিলাম আসবে না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা অনেকবার এসেছে, অনেক বছর ধরে। এই দেখো 11 আর 12 এসেছে, সাম্প্রতিক পরীক্ষাতেই এসেছে। দেখো ABCD ভিতরে সমান পার বিশিষ্ট সৃজনশীল এসে যেতে পারে। বিশিষ্ট একটি পুকুর রয়েছে, ঠিক আছে, এসে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পার হচ্ছে এই আশপাশটার ক্ষেত্রফল নির্ণয় করো। একদম বইয়ে হুবহুব এই ম্যাথটা আছে তোমাদের বই, যেটা মূল বই টেক্সট বুক, সেখানে আছে এই অধ্যায়টা, তোমরা দেখে করে নেবা। সো আমি এখন 6 নম্বর অধ্যায়ে চলে যাব, জ্যামিতিক অংশে চলে গেলাম। এতক্ষণ আমরা পাটিগণিত অংশ ছিলাম। পাটিগণিত অংশের জন্য ইম্পর্টেন্ট অধ্যায় আমি বলে দিচ্ছি। 1 অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবা, 2 অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবা, 3 অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবা। 3টে অধ্যায় শুনে নিলাম, এবং ইম্পর্টেন্ট অধ্যায় কি আর একবার বলছি। 1 অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবা, 2 অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবা, এবং 3 অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবা। এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি বলে দিই। 1 অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি যদি বলি, বাস্তব সংখ্যার জন্য কি কি পড়তে হবে যদি তোমরা বলো, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, আবৃত্তি দশমিকে প্রকাশ করো, আবৃত্তি দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো পড়বা। তারপর সেট পদ্ধতিতে প্রকাশ করবা, সেটের সংযোগ পড়বা, শক্তি সেট পড়বা, ক্রমজোড় সেট পড়বা, ফাংশন, ডোমেন, রেঞ্জ, লেখচিত্র আর অন্বয় পড়বা। আর বীজগণিতিক রাশিতে গিয়ে ভাগশেষ উপপাদ্য উৎপাদকে বিশ্লেষণ করবা, বীজগণিতের বিভিন্ন যেসব রাশি সমাধান করবা, আর পড়বা ঘন ফল সম্পর্কিত। শেষ পাটিগণিতের সাজেশনও দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব 6 অধ্যায়, জ্যামিতি 6 অধ্যায়ে চলে যাব। যেহেতু আমরা এখন 6 অধ্যায়ের নাম হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ। এই অধ্যায়ে কি উপপাদ্য আছে। এই অধ্যায়ের এমসিকিউ সবচেয়ে বেশি সহজ। সো প্রথমে যেই এমসিকিউটা দেখতে পাচ্ছ, এই যে আশা রাখি দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ। এই দেখো এই এতখানিকের মান হচ্ছে 180 ডিগ্রি। দেখো আছে 2x + 3x + 45। কেন? এই যে বিপ্রতিপন্ন, এটার বিপ্রতিপন্ন 45 ডিগ্রি = 180 ডিগ্রি। 180 থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত থাকে? 100 তো 35 ডিগ্রি না, 180 - 45 কত? 135 ডিগ্রি। প্লাস এখানে 5x / 5 কত আসছে? 27। উত্তর হবে 27। এরপর এটা দেখো PQR একটা ত্রিভুজ। ST যথাক্রমে ST, SRT, PQ ও PR। PQ এবং PR এর মধ্যবিন্দু হলে QR এর দৈর্ঘ্য নির্ণয় করো। QR এর দৈর্ঘ্য দিছে 5x - 2 সেন্টিমিটার। এখন তুমি বলতে পারো x এর মান কোথা থেকে পাবো, তাই না? বিষয়টা এইভাবে চিন্তা করো। দেখো একটা উপপাদ্য ছিল না, ST = হাফ QR। এইটা তোমাদের পরীক্ষায় আসবে, এটা প্রমাণ রেখে দিলাম। যদি আসে আমি এটা দেখাবো, কেননা এটা তোমাদের উপপাদ্য শিওর আসবে, বলে দিলাম পড়ে রাখো। ST = হাফ QR আর ST সমান্তরাল QR আসবে। আমি সৃজনশীল ক্লাসে এটাও করাবো, সেটা তখন দেখতে পাবা। সো এটা তোমরা কিভাবে করবা, নাকি করে দেবো কমেন্ট করে জানাতে পারো, নাকি এখনই করে দেবো। সো এইটা আমি করে দেবো, ভেবেছিলাম করে দেবো না, করে দেখলাম এইটা না করে দিলে তোমাদের সাথে বিষয়টা ঠিক হবে না। দেখো এই যে ত্রিভুজ আঁকালাম, এইটুকের দৈর্ঘ্য বলছে x + 2, আর এখানে দিচ্ছে 5x - 2। আমার বাই করতে বলেছে কি এই QR এর দৈর্ঘ্য ST। আমি এটাকে বলেছিলাম কি এই ST = হাফ QR না। এখন ST এর মান তো জানি, আমার লাগবে কি QR এর মান। QR সমান কত পাইছি? 5x - 2 না, আর ST সমান হাফ × 5x - 2।
ঠিক আছে না আমার কথা? দুঃখিত, আমি এইভাবে করে দিলাম, যেহেতু লেখা যাচ্ছে যে এসটির মান কত, এক্স প্লাস টু, আর হাফ ইন্টু কিউ আর কত, 5x মাইনাস টু, তাই না? এটা তুলি তাহলে ভালো হবে। তাহলে 2x প্লাস 4 ইকাল টু 5x মাইনাস টু, ঠিক না? তাহলে এটা 5x মাইনাস 2x ইকাল টু পাবো, আর এখানে পাবো 5x মাইনাস টু, এখানে পাবো 4 প্লাস টু, কত পাবো? 5x থেকে 3x ইকাল টু 6 পাবো। তাহলে x এর মান এখানে পাবো 2, x এর মান কত পাবো? x এর মান কত পাবো? 2। তাহলে আমার বাই করতে বলেছে কিউআর ইকাল টু কত? 5x মাইনাস 1, 5 ইন্টু 2, 10 মাইনাস 2 কত হয়? 8। উত্তর হবে গ 8 সেন্টিমিটার। ঠিক আছে, করে দিলাম। এরপরেরটা দেখো, কোন পি ও সি এর মান নির্ণয় করো। কোন পি ও সি, পি ও সি মানে এই এতখানিক না, সম্পূর্ণ 150, 150 থেকে 90 বাদ দিলে 60, একদম সহজ। এরপরেরটা দেখো, আচ্ছা দেখো, এটা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ নয় প্রত্যেকটি শীর্ষকোণের দ্বিগুণ। ভূমি সংলগ্ন কোণ এটা, আর এটা শীর্ষকোণ হচ্ছে 9x, 9x এর দ্বিগুণ মানে 18x প্লাস 18x 36x, তাহলে 36 ডিগ্রি। এরপর দেখো, x এর মান নির্ণয় করতে বলেছে, এটাই হচ্ছে আসল খেল, এটাই আমি এতক্ষণ ধরে চাচ্ছিলাম, দেখো তো এই জায়গা সম্পূর্ণ কত ডিগ্রি? 360, বৃত্তের কেন্দ্রে 360, 360, তাহলে 360 ডিগ্রি ইন্টু 3 মাইনাস এই ত্রিভুজটার সম্পূর্ণ কোণ বিয়োগ দিবা 360 ডিগ্রি, তাহলে আসবে কত? 900 ডিগ্রি ইকুয়াল টু 25x, এই 9x প্লাস 8x প্লাস 8x 25x, তাহলে 900 ভাগ 25 কত আসবে? 36 ডিগ্রি। উত্তর হবে খ। খুবই ইম্পর্টেন্ট ছিল। এবার এটা দেখো, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে কোণ এবিসি, কোণ এবিসি, কোণ এবিসি প্লাস কোণ এসি, এসিই এর মান কত? দেখো এবিসি আর কোণ এসি, দেখো তো এসিই কোণটা আর এবিসি কোণটা, এই কোণের যে মান এই এসিই কোণেরও সেই মান। এটা কি জানো না? এই কোণের যে মান এই কোণের মান কি সমান? কখনো সমান নাই, এবং এটা হচ্ছে 180 ডিগ্রি হবে। কিভাবে এখন এটার ক্যালকুলেশন করবা এটা আমি এখন যদি শিখে দিই। এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের দুটা বাহু সমান হলে এইটার যে মান এটার যে মান সমান হয়, এটা তো জানোই না। দেখো তাহলে 180 থেকে মানে এটার মানও 50 ডিগ্রি, এটার মানও তাহলে 50 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 180 থেকে 50 ডিগ্রি বাদ দিলে কত থাকে? 130। তাহলে এটা 130 ডিগ্রি, আর 130 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি 180 ডিগ্রি, এটা হবে ঘ। তারপর এটা শর্ত অনুযায়ী যে কোনো দুটি বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো যে কোনো দুটি বাহুর অন্তর যে কোনো দুটি বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে এই প্রথমটাই ভুল, তাহলে উত্তর হবে গ 2, 3। 8 নম্বরটা দেখো, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, এবির মান যা বিসির মান তা, মানে একটা সমবাহু ত্রিভুজ কোণ বিএসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু এসিডি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি, কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিডি কেন সঠিক? 120 ডিগ্রি হবে, 180 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি, উত্তরটি সঠিক। এবিসি কোণ ইকুয়াল টু এসিবি কোণ 60 ডিগ্রি, অবশ্যই সমবাহু ত্রিভুজ এবিসি কোণ তাই, আর এসিবি কোণ কত হবে? 60 ডিগ্রি। এসিডি কোণ 120 ডিগ্রি, এসিবি কোণ 60 ডিগ্রি, 180 ডিগ্রি, উত্তর হবে তিনটায়। এরপরে দেখো, এক্স এর মান নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট একটা পেয়ে গেলাম। দেখো এই সম্পূর্ণ 180 ডিগ্রি, 2x প্লাস 2x মাইনাস 30 প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে আসতেছে 6x ইকুয়াল টু 180 মাইনাস 30 50 ডিগ্রি, তাহলে 150 ভাগ 6 কতবার আসছে? 25 ডিগ্রি। উত্তর হবে, সরি ভুল হয়েছে হয়তো বা, কত এই জায়গা 6x না, আর এই জায়গা আসতেছে 180 ডিগ্রি
প্লাস 30 ডিগ্রি কত, ওই যে মাইনাস আছে সরি দেখিনি, 210 ডিগ্রি ভাগ 6 আসতেছে কত ডিগ্রি, 35 ডিগ্রি। উত্তর হবে ক 35 ডিগ্রি। এ ও ই এর মান কত, প্রবৃত্ত কোণ এ ও ই, এ ও ই মানে এই পাশটার মান কত, তাই না? আমরা এই সম্পূর্ণ টুকের মান বের করেছি 180 ডিগ্রি। তুমি যদি এই টুকের মান পারো, এক্স এর মান কত বের করলাম 35, তাহলে 2x এর মান কত 70 ডিগ্রি। তাহলে প্রবৃত্ত কোণ 2x এর মান কত পাইছিলাম, এই 2x এর মান 35 ডিগ্রি। 35 ডিগ্রি আর 2x হচ্ছে ইন্টু 2 মানে 70 ডিগ্রি। তাহলে 2x মাইনাস 30 ডিগ্রি, 70 ডিগ্রি 30 বাদ দিলে কত হয় 40 ডিগ্রি। 40 আর 70 140 মাইনাস 70 কত হয় 110 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিলে কত হয় 250 ডিগ্রি। উত্তর হবে 250 ডিগ্রি। যদি না বোঝে তো আরেকবার বলি, প্রবৃত্ত কোণ যখন যাবে সেটা হচ্ছে 2 সমকোণ অপেক্ষা বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট, এর জন্য 360 থেকে বিয়োগ দিতে হবে। আমরা এটার বিপরীত কোণ হিসেবে চিন্তা যদি করি তাহলে পাচ্ছি যে 2x এর মান 70 ডিগ্রি আর 2x মাইনাস 30 ডিগ্রির মান 40 ডিগ্রি, তাহলে 70 আর 40 110 ডিগ্রি। কিন্তু আমরা যেহেতু প্রবৃত্ত কোণ চাইছে তার জন্য বাই করবো 360 ডিগ্রি বিক্রিয়া, 360 থেকে 110 বাদ দিলে 250 ডিগ্রি। সো 6 অধ্যায়ের এমসিকিউ আমাদের শেষ। সো আমরা 7 অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এই অধ্যায়ের অবশ্যই তোমরা সৃজনশীল দেবা, কেননা এই অধ্যায় হচ্ছে আঁকিবুকি করা আছে, সব উপপাদ্য না সরি অধ্যায় সম্পাদ্য করবা। দেখো 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে মেলাবে যাতে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার হয়। খ নম্বরটার উত্তর মিলছে, কেননা 3 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার ইকুয়াল 5 এর স্কোয়ার, কেননা 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16 ইকুয়াল টু 5 স্কোয়ার 25, 16 আর 9 25। ঠিক আছে, কোণ এসি এর মান বাই করতে বলেছে। এসি খুবই সহজ, এই কয়টা যোগ করে দিবা পাবে 180 ডিগ্রি। এক্স 2x 3x প্লাস এক্স 4x প্লাস 4x 60 প্লাস 60 120 100 কত হয় 40, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ভাগ 6 কত পাচ্ছি, এক্স এর মান যেটা পাবো দুঃখিত আমি 140 আর আসছে কত 2x 4x, তাহলে 180 থেকে আমি যদি 140 বিয়োগ করে দিই এবং 4x দ্বারা ভাগ করি, x এর মান পাচ্ছি 10 ডিগ্রি। আর এইটুকের মান কিভাবে পাবো, x প্লাস 60 কত ডিগ্রি আসছে 50 ডিগ্রি। সো আমরা জানি এটা হচ্ছে 100 কত ডিগ্রি, এতখানি কত ডিগ্রি 180 ডিগ্রি না, 180 ডিগ্রি। আর এইটুকু আসছে 70 ডিগ্রি, যেহেতু 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি 70 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিলে কত আসছে 110 ডিগ্রি। এইভাবে সমাধান করবা। সমকোণী ত্রিভুজের কোণের অনুপাত কত থাকে, এটা মুখস্থ 7:8:15। এরপর দেখো নির্দিষ্ট চতুর্ভুজের, এগুলো দেখবা তোমার বই আছে কি কি থাকলে এই ত্রিভুজ আঁকানো যাবে, চতুর্ভুজ আঁকানো যাবে। এই যে যেরকম ত্রিভুজ আঁকানোর জন্য কমপক্ষে কয়টি জিনিস লাগবে, 3টা, আর চতুর্ভুজ 5টা। আর একটা কিন্তু আমি এমসিকিউ বলছি, ত্রিভুজ আঁকানোর জন্য সর্বনিম্ন 3টা উপপাদ্য দরকার হয়। এবার দেখো কোন সিবিই এর মান কত, সিবিই এর দিছে 100 ডিগ্রি, ঠিক না? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান, তার মানে এই বাহুর যে মান এই বাহুর সে মান, এই বাহু সমান, তাই না? তো আমরা এই ম্যাথটা বা এমসিকিউটা কীভাবে করব, চেয়েছে সিপিই এর মান বের করো, যেহেতু এটা 100 ডিগ্রি তাহলে এই পাশের মানটাও সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান 100 ডিগ্রি, আর এই সম্পূর্ণ হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে 100 বাদ দিলে 80 ডিগ্রি, উত্তর হবে 80 ডিগ্রি। তারপরে দেখো দিয়েছে কি কোণ এ জি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। এ জি কিউ, দেখো এ জি কিউ এর ক্ষেত্রফল, তোমরা এ জি কিউবের ক্ষেত্রফল প্রথমে বুঝতে হবে, এখানে কি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান কি সমান নয়, ঠিক না? এটা না বুঝতে পারলে তো তোমরা হবে না। আর এখানে কি একটা কোণ সমকোণ, যেহেতু রম্বসের যে আমরা যদি মধ্যমাগুলো যোগ করি তাহলে যে কেন্দ্রে 90 ডিগ্রি না, হ্যাঁ 90 ডিগ্রি উৎপন্ন হয়, তার মানে এটা সমকোণ। তাহলে হাফ ইন্টু এইভাবে কি করতে পারবা, অবশ্যই পারবা। তাহলে
আমরা তো দেখি মানগুলো বের করি। এখানে এটুক 5, তাহলে এই পাশেটুকু 5, এটুক 3 হলে এটুকু 3, তাহলে হাফ ইন্টু ভূমিকোণের উচ্চতা দিলে কি উত্তর মিলবে? ভেবেছিলাম এটা করে দেবো না, এটাও করে দিচ্ছি। দেখো এটার মান 5, এটার মান 3, এটার মান তাহলে 4, এটার মানও 4। আর যেহেতু আয়তক্ষেত্র তাহলে সবগুলোই সমান হবে। এটার মান হবে 8, এটার মান 5, এটার মান 3, আর এই লম্বের মান তো 3 পেয়েছিলাম, তাহলে হাফ ইন্টু ভূমিকোণের উচ্চতা হবে 4, 3 4 12, ক্ষেত্রফল হবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এর পরের ম্যাথটা শর্ত অনুযায়ী দেখে নিবা। ঘ করে দিচ্ছি না, ভিডিও এমনিতেই 1 ঘন্টা 10 মিনিট পার হয়ে গেছে। সো এর পরেরটা আমি করে দেবো। ABCD সামুদ্রিকের ক্ষেত্রে AB সমান্তরাল CD, অবশ্যই AB সমান্তরাল CD, সমান্তরাল সমান না। AC ক্ষুদ্রতম কোণ, AC ক্ষুদ্রতম কোণ, এটা কি সঠিক? কেননা AC সবচেয়ে বৃহত্তম কোণ, যেহেতু দূরে যাচ্ছে, তাই এটা হবে 1 আর 3, 1 আর 3 কতে রয়েছে 1 আর 3। সো আমরা 7 অধ্যায়ের 2টো MCQ দেখব, তারপর আমি জ্যামিতিক পার্ট থেকে ইম্পর্টেন্ট টপিকসও বলে দেবো। তারপর হচ্ছে BF এর দৈর্ঘ্য নির্ণয় করো। BF কোথায়? BF মানে এইটুকু। দেখো BD হচ্ছে 6 সেন্টিমিটার, এইটুকু 6 সেন্টিমিটার হলে B এর মান 3 সেন্টিমিটার, 3। তারপর দেখো EG কোনটা? E এবং G, EG 2 হলে এটাও 2, তাহলে BF এর মান 2 3, সরি 2 আর 3 পাইলাম না, আমার চাইছে BF হচ্ছে 2 3, তাহলে 2 3 হলে BF এর মান কত হবে? দেখাও। ওই যে সমকোণী ত্রিভুজের শর্ত অনুযায়ী পিথাগোরাসের কি পাবো? 9 - 4 √5, উত্তর হবে √5 খ। দিছে ডিসির মান নির্ণয় করো। ডি এবং সি, ডিসি মানে এইটুক, ঠিক না? ডিসি হচ্ছে ভূমির মান নির্ণয় করা, কোনো ব্যাপার হবে না, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র না, এটা একটা আয়তক্ষেত্র। দেখো এটা 3 হলে এটাও 3, আর আমরা এটাকে ডিসির মান বাই করে নিই √5, তাহলে 2√5, সরি 2√5 এটা উত্তর হবে। শেষ 7 অধ্যায় শেষ। এবার আমরা 8 অধ্যায় বৃত্তর কিছু MCQ দেখব। তো এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট অধ্যায়ের ম্যাথ করব, মানে MCQ করবে। অধ্যায়ের MCQ খুবই সহজ এবং এই অধ্যায় থেকে MCQ আসে, এটাই সবচেয়ে ভালো কথা বা সুন্দর কথা বলতে পারো। এই অধ্যায় থেকে সৃজনশীলও পাবা, 2-3টে MCQ পেয়ে যাবা। সমাধান করা শুরু করি তাহলে। প্রথমটা দেখো, এই যে 0 কেন্দ্র বিশিষ্ট ABJ = CD, ABJ আর CD এর মান সমান হবে যে কোনো সমান। ON = 6 সেন্টিমিটার, AB 16 সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এতখানিককে বলা হয় ব্যাসার্ধ। এখন আমি ব্যাসার্ধটা পেয়ে গেলেই বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো, তাই তো? বা তুমি ও বির মান যদি জানো বা ও বির মান জানো তাই হবে। দেখো তো ও এন এর মান দিছে ও আর এন, এটুকের মান দিছে ও এন, আর আমার শুধু সিডি বা যে কোনো আর কি মান আছে, আর এবির মান দিছে কত? 16, তার মানে এটার মান হচ্ছে ও এন এর মান কত? 6, এটার মান 8, তাহলে এটার মান কি? 6 8 10, 10 সমকোণী ত্রিভুজ 6 8 10 মনে রাখবা। 4 5 আর কি 4 4 5 6 3 4 5, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, তাহলে 10। তাহলে পাই আর স্কয়ার মানে হচ্ছে পাই ইন্টু 10 উপর স্কয়ার, তাই না? তাহলে কত পাচ্ছি? 314.6। এই দেখো 10 উপর স্কয়ার 100 ইন্টু 3.1416, ক্যালকুলেশন করলে 314.6 আসবে। এরপরের ম্যাথটা দেখো, বলছে ACB এর কত ডিগ্রি না? ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং AOB 40 ডিগ্রি। ACB এর মান কত? ACB দেখো এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপ বলতে পারো। ওই যে দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ পড়ো নাই? তার মানে কেন্দ্রে যে কোণ সেটা হচ্ছে কেন্দ্রস্থ, বৃত্তের গিয়ে স্পর্শকভাবে যেটা থাকে সেটা বৃত্তস্থ কোণ। পড়ো নাই? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, আর
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমার চেয়েছে এসিবি কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে কত হবে 20 ডিগ্রি। এটাই সত্য, খুবই সহজ, এই টাইপই পাবা। আর যদি কোনো যোগফল চাই 1 tan 180 ডিগ্রি, শিখা হলাম না? হ্যাঁ, একদম। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পিকিউ ব্যাস হলে, পিকিউ কোনটা? পিকিউ ব্যাস, হ্যাঁ বোঝা যাচ্ছে। এক্স এর মান কত? এক্স কোনটা? এত ডিগ্রি। দেখো তো কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি? 140 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ 140 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ আমরা পড়েছি অর্ধেক, তাই পড়েছি না? কিন্তু এখানে বলছে পি কিউ ব্যাস দিছে এবং এক্স এর মান নির্ণয় করো এক্স ডিগ্রি দিয়ে। এটা কিভাবে করবা? সম্পূর্ণ কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 140 বাদ দিলে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রির কেন্দ্রস্থ কোণ 20 ডিগ্রি, এক্স এর মান 20 ডিগ্রি। ঘ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টাইপ, স্টার দিয়ে দিলাম। এরপর হচ্ছে কোণ এডিই, এগুলো কিন্তু উপপাদ্য আছে বৃত্তর অধ্যায়, আমি যখন সিকিউ করাবো ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো বলে দেবো। এডিই কত? এডিই এর মান কত? এডিই এর মান কত? এটা তো খুবই সহজ, এটা যদি আমি করে দেই সেটা হবে, এটা কত ডিগ্রি? 96 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে তোমরা কি জানো না? তো আশা রাখি এটা পারবা 64 ডিগ্রি। যদি কেউ না পারো কমেন্ট বক্সে জানাও। আর কোন ডিসিই এর মান কত? কোন ডিসিই মানে এটা না, ডিসিই এর মান কত? ডিসিই মানে হচ্ছে এইটা, তাই তো? এই মানটা তোমরা কিভাবে বের করবা সেটা যত দেখাই, সেটা হচ্ছে ডিসিই, যেহেতু এটা 94 ডিগ্রি, অবশ্যই এটা কত ডিগ্রি হবে? আমরা জানি বৃত্তস্থ, যদি বৃত্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 94 ডিগ্রি, সরি 180 ডিগ্রি মাইনাস 94 ডিগ্রি কত হয়? 86 ডিগ্রি। আবার 180 ডিগ্রি মাইনাস 86 ডিগ্রি কত হয়? 94 ডিগ্রি। প্লাস 20 ডিগ্রি কত হয়? 114 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে বাদ দিলে 66 ডিগ্রি, এটা হবে 66 ডিগ্রি। ক নম্বর, এটা তো সবচেয়ে সহজ। দিচ্ছে এপি এর দৈর্ঘ্য কত? এপি হচ্ছে একটা স্পর্শক না? দেখো কীভাবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এ ওর দেখো মান দিয়ে দিয়েছে না, দেয় না? ও এ বা ওবির মান দেয় না? হ্যাঁ 5। ওপির মান দেয় নাই, সেটার মান 5 দিচ্ছে না? ওপির মান দেয় নাই কেন? দুঃখিত, দিছে ওপি ই সমান কত? ও পি ই, ও পি ওপিবি সমান কত ডিগ্রি? ওপিবি সমান 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, এটা 30 ডিগ্রি আমার লাগবে। এপি এর দৈর্ঘ্য কস থিটা দিয়ে বের করতে পারবে না? কস 30 ডিগ্রি মানে ভূমি বাই অতিভুজ, কস 30 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, তাহলে 5 বাই এপি, তাই না? 5 বাই এপি, 5 বাই এপি, তাহলে ভূমি বাই অতিভুজ। কস 60 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে 0.√3/2, √3/2। ঠিক আছে, তাহলে কাজ তো কোনো 10 √3 এপি, তাহলে 10/√3 এপি, 10/√3 এপি মানে হচ্ছে 5√3। ঠিক আছে, এরপর 8 নম্বরটা আশা রাখি পারবা। এরপরের অঙ্কটা আমি, এটাও সত্যমূলক, এটাও পারবা। করে দিতে নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা করে নেবে আশা রাখি। এরপরটা আমি করে দিচ্ছি, দেখো এ ও এটা হচ্ছে একই সরলরেখা, ঠিক আছে। এ ও পি অবশ্যই এটা সমান বিওপির সমান
PQ লম্ব PQ লম্ব AP, এটাও সঠিক। তার মানে ঘ হবে উত্তর। যেগুলো করে দিচ্ছি না তোমরা করে নেবা, যদি না পারো কমেন্ট করে জানাবা। এটা করে দিচ্ছে গ নাম্বার। ABCD একটি বর্গের পরিবর্ত্র বর্গ, হ্যাঁ ক্ষেত্রফল A স্কোয়ার, ব্যাসার্ধ কত হবে? ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, ঠিক আছে না? ক্ষেত্রফল দিছে A স্কোয়ার, যাতে ব্যাসার্ধ বের করতে পারবা না, আর স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার বাই পাই, তাহলে আর এর মান √, করলেই বৃত্তের ব্যাসার্ধের মান পেয়ে যাবে। তার মানে ক নম্বর সঠিক, খ নম্বরও সঠিক, তাহলে উত্তর হবে ক। সো আমরা পরের এমসিকিউটা যদি দেখি, QRS এর মান কত? QRS আমরা জানি এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, জানি না? তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, তাহলে যদি আমরা লিখি আর এইটা আর এটার গুণফল 100 যোগফল 180 ডিগ্রি, আমার লাগবে QRS এর মান। বা তুমি বলতে পারো যে এটা যেহেতু এই জায়গার যে মান সেটা এর অর্ধেক, এইভাবেও তুমি তুলনা করে বের করতে পারো। সো এটা অনেক ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দিলাম। এটা কীভাবে করবো? QRS এর দেখো, আমরা বললাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, তার মানে 2x + 60 এর অর্ধেক কত? x + 30, তাহলে প্লাস ইকুয়াল টু তাহলে 3x, তাহলে আসতেছে 2x = 30, x এর মান আসছে 15 ডিগ্রি, তাহলে 3x এর মান আসছে 45 ডিগ্রি, 35 45 ডিগ্রি, 180 থেকে 45 ডিগ্রি বাদ দিলে 135 ডিগ্রি, উত্তর হবে ঘ। দেখো PSR এর মান হচ্ছে 90 ডিগ্রি, QRS প্লাস PQR এর মান কত? PSR কোন PSR এর মান কত? 90 ডিগ্রি মাপ। সো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। PSR এর হচ্ছে 90 ডিগ্রি, QRS প্লাস PQR এর মান কত বের করতে হবে না? PQR কোনটা? PQR আগেই বলেছিলাম আমি, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। PQR এর মান তাহলে আমাদের বের করা হয়ে গেল। এখন আছে QRS মান বের করিনি এর আগে, এর মানটা দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কত হয়? 135 ডিগ্রি, আর 90 ডিগ্রি কত হয়? 225 ডিগ্রি, উত্তর হবে 225 ডিগ্রি। সো আমরা অষ্টম অধ্যায় শেষ করলাম, জ্যামিতি অংশ শেষ করলাম, এবং জ্যামিতি অংশ এখনও শেষ না, এরপরে 15 অধ্যায় জ্যামিতিক একটা অংশ আছে, ওই অধ্যায়টা তোমরা স্কিপ করো, শুধু এমসিকিউ পড়ো। সবশেষ সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে 6, 7, 8 রেখাকোণ ত্রিভুজ, 7 অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এবং 8 অধ্যায় বৃত্ত। এই অধ্যায় থেকে 3টা সৃজনশীল গ্রহণ করতে পারবো, ভাগ্য খারাপ থাকলে 2টা। সো এখন আমরা চলে যাবো ত্রিকোণমিতির অংশে। ত্রিকোণমিতি অংশে আসে ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটা আসবে, এবং যেহেতু 3টা অংশে ত্রিকোণমিতি থেকে 2টা আসতে পারে, একটা আসতে পারে, এবং দশম অধ্যায় দূরত্ব উচ্চতা থেকে একটা তো আসবেই। সো আমি বলবো দূরত্ব উচ্চতা সবচেয়ে সহজ অধ্যায়, ওখান থেকে দিবা, বা এটা যদি ভালো করে পারো এখান থেকেও দেবা। ত্রিকোণমিতি তো সবচেয়ে সহজ একটা অধ্যায়। আমি সৃজনশীলের ওয়ান শট ক্লাস দেবো, যেহেতু এটা এমসিকিউ এর। সো করতে থাকি আমরা। সো 9 অধ্যায়ের এমসিকিউ সলভিং করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সূত্র সম্পর্কে জানা, সমকোণী ত্রিভুজ হয়তো বা জানো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার জানো, আর সমকোণী ত্রিভুজের থিটা সম্পর্কিত সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতি, বা তোমরা করতে পারো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক, টেনের উল্টা কট, এইভাবে তোমরা সবটি পড়ে নেবা। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, যেহেতু সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, আবার কস থিটা 1 বাই সেক থিটা, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এগুলো সূত্র তোমরা দেখে নেবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস থিটা, কিন্তু কস মাইনাস থিটা কস থিটা, এবং সেক মাইনাস থিটা কস সেক থিটা, যেগুলো প্রমাণ দেখাতে পারছি না। এবং এগুলো কোন মনে রাখবা? কত ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 60 মান √3/2, 90 ডিগ্রির মান 1। এগুলো ক্যালকুলেটর দিয়েই করা যায়। একটা যদি দেখায় দেয় সাইন 90 ডিগ্রির মান 1। সো এগুলো একটু পড়ে নেবা, সব কিছু পড়ানো এখন সম্ভব হচ্ছে না। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, অর্থাৎ যদি বিজোড় গণিতক থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে, যদি জোড় গণিতক থাকে চেঞ্জ হবে না, এবং যদি কি থাকে বিজোড় গণিতক থাকে চেঞ্জ হয়ে যাবে। বলছি কস হয়ে গেল
আর কজ মাইনাস থিটা ইকুয়াল কজ থেকে। আর যদি জোর গুণিতক থাকে তাহলে চেঞ্জ হবে না, এবং কোণের উপর হিসাব করে তোমাদের মাইনাস হবে নাকি প্লাস হবে সেটা হিসাব করতে হবে। এরপরে যদিও ত্রিকোণমিতির ম্যাথ করা অনেক বড় হয়ে যাবে, কিন্তু এগুলো অঙ্ক ক্যালকুলেটর দিয়ে করা যায়, তাই তোমরা ক্যালকুলেটরে উঠিয়ে প্র্যাকটিস করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবা। আর এগুলো অঙ্ক করা অনেক বড় প্রসেস একটা। এগুলো অঙ্ক করতে নিলে অনেক সময় লাগবে, তাই আমি সবগুলো অঙ্ক করে দিতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। সো sec x প্লাস tan x ডিভাইড বাই sec x মাইনাস tan x, এই অঙ্ক তোমরা কিভাবে করবা? প্রথমে কি করবা, অনুরাশি দ্বারা গুণ করবা, তারপরে তোমরা মানটা বের করে নিতে পারবা। বা আরেকটা কাম করতে পারো, sec x আছে না, উভয় পক্ষকে তোমরা করতে পারো tan x দ্বারা ভাগ করে দিতে পারো। tan x দ্বারা ভাগ করে দিলে করা সম্ভব। আরেকটা উপায়ে করা সম্ভব, সেটা আমি বলছি, তারাও sec বাই tan মানে কত, sin বাই cos বাই tan। দুঃখিত, এইভাবে না করে করবা, প্রথমে ভেঙে নিবা, sec কে ভাঙবা 1/cos, আর tan কে ভাঙবা sin x প্লাস cos x, তারপরে লসাগু করলে বেরিয়ে যাবে। এই যে আমি অঙ্কটা করেই দিচ্ছি। তো এগুলো অঙ্ক কত বড় আমি প্রথমটা করলেই তোমরা বুঝে যাচ্ছ। দেখো, দিস ইজ sec x প্লাস tan x, sec x মাইনাস tan x। sec x কে লেখা যায় 1/cos x এবং tan x কে লেখা যায় sin বাই cos x। সেমভাবে করেছি, লসাগু করেছি 1 প্লাস sin x উপরে নিচে cos x, 1 মাইনাস sin x ডিভাইড বাই cos x। cos x কেটে গেল 1 বাই sin x, 1 মাইনাস sin x ইকুয়াল টু 3, প্রশ্ন মতেই 3। তারপরে 1 প্লাস sin x ইকুয়াল টু 3 মাইনাস 3 sin x, 4 sin x ইকুয়াল টু 2, sin x এর মান আসছে হাফ, উত্তর হবে হাফ। সো এর পরেরটাও তোমরা করে নিবা। আর ক্যালকুলেটর হ্যাক্স তো আমি দেবই সামনে, যেহেতু ক্যালকুলেটরে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু ক্যামেরার একটু ভালো দেখা যাচ্ছে না তোমরা বলছো। সো এরপরে যে অঙ্কগুলো দিয়েছে, এই যেখানে ট্যান থিটার মান বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানেও ট্যান থিটার মান বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তারপরে এই অঙ্কটা আমি করে দেবো, ট্যান ইকুয়াল টু 6 হচ্ছে tan ইকুয়াল টু 6 ইকুয়াল টু sec ইকুয়াল টু 6 ইকুয়াল টু এর মান কত না, এই অঙ্কটা আমি এখন করে দিচ্ছি। tan 6 ইকুয়াল টু sec 6 না, দেখো। সো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, জন্য এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। এটা কীভাবে করবা সেটা বলে দিচ্ছি। √2 sin a মাইনাস b ইকুয়াল টু 1, 2 sin a প্লাস b ইকুয়াল টু 1। অবশ্যই প্রথমে কী করে নেবা, দুটাকে যোগ করে নিয়ে a প্লাস বির মান বের করবা। এরপরে তোমরা এর মানও পেয়ে যাবা, বির মানও পেয়ে যাবা। এরপর এই অঙ্কটা আমি করে দেব, কোনো ভয় পাওয়ার দরকার নেই। এই অঙ্কটা কীভাবে করবা বুঝাই দিচ্ছি, কেননা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো দিচ্ছে কোণ এ বি সি, 90 ডিগ্রি, tan a ইকুয়াল টু 1/√3, তাহলে এর মান পেয়ে যাবা। এর মান কত, tan ইনভার্স 1/√, tan 0 ডিগ্রির মান 0, tan 0 1/√3, 30 ডিগ্রি। tan ইনভার্স 1/√3 কত আসে, tan ইনভার্স 1/√3 30 ডিগ্রি, ঠিক আছে? এখন চাইছে হচ্ছে আমার বি মাইনাস সি, তাহলে বি 90 ডিগ্রি মাইনাস সি কত, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো মূলত কথা তো তাই, মানে কস থিটা না, তাহলে কস থিটার মান বের করলেই তো আমরা পেয়ে যাচ্ছি নাকি, কস বি মাইনাস সি মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন যদি বলো সির মান না বের করলে তো হবে না, অবশ্যই হবে না, কেননা এর মান আমরা পেয়েছি কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি আর 90 ডিগ্রি কত, সরি 30 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, 30 আর 90 কত, 30 আর 90 হচ্ছে 120, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 60 ডিগ্রি, কজ ইনভার্স 30 ডিগ্রি, সরি কত বাড়াচ্ছে, সরি আমি মনে হয় কত ভুল করেছি, সাইন ইনভার্স 30 ডিগ্রি, ধরো সাইন ইনভার্স 30 ডিগ্রি কত বাড়াচ্ছে, ম্যাথের ওর কেন, ধরো সাইন বি মাইনাস বি মাইনাস সি, বির মান 90 ডিগ্রি, তাই তো সির মান কত 60 ডিগ্রি, তাহলে সাইন ইনভার্স সাইন বি মাইনাস সির মান বলতে যাচ্ছে, সাইন বি মাইনাস সির মান কত 30 ডিগ্রি, কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান
হাফ, তাহলে উত্তর হবে ক। সো এই অঙ্কটা আরও বেশি সহজ। পির মান কত? পির মান হচ্ছে কত বের করতে বলেছি। সো এই অধ্যায়ের এই অঙ্কটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এটা আমি সৃজনশীলে করে দেবো, এখন করাবো না, এইগুলো সৃজনশীলে করে দেবো। তারপরে এইটা জাস্ট কোণের মান বসিয়ে দিলেই পারবা, সৃজনশীলে করে দেবো। সো ত্রিকোণমিতি মূলত আমি সৃজনশীলে করে দিতে চাচ্ছি, যেহেতু এগুলো অঙ্ক অনেক বড় বড়, আর যেগুলো ক্যালকুলেটারে করা যাবে সেগুলো আমি ক্যালকুলেটার ট্রিক্স অনুযায়ী একটা ক্লাসে দেখিয়ে দেবো। আর আমি যেগুলো এমসিকিউ দেখাচ্ছি এগুলো টাইপে কিন্তু পরীক্ষায় আসবে, এর জন্য এগুলো তুলে রাখতে পারো। এরপর আমরা এই একটাই করব, এটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা দেখো 15 কতটা গুরুত্বপূর্ণ। দেখো এক্স এর মান নির্ণয় করো। দেখো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এই দুইটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে না? হবে না, অবশ্যই হবে। তাহলে 2x = 90 ডিগ্রি, এক্স এর মান হবে 45 ডিগ্রি। কোসেক এক্স প্লাস ওয়াই, কোসেক এক্স প্লাস ওয়াই, কোসেক এক্স প্লাস ওয়াই মানে কত ডিগ্রি? কোস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে অতিভুজের মান কীভাবে বের করেছেন? √3 টু 4 স্কোয়ার মানে 1 + 4 2 হবে, এটার মান হচ্ছে 2, তার মানে ভূমি বাই সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে কোসেক সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ না, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কোনটা? 2, আর লম্ব হচ্ছে √3, 2√3। হ্যাঁ, তাহলে কোসেক 2√3। আমরা জানি সাইন √3/2 হচ্ছে কত ডিগ্রির মান? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 3 √3/2, তাহলে √3/2 উত্তর হবে, সরি 2√3 উত্তর হবে। কি দেখাচ্ছে এই যে 2√3 বাই করে রেখেছি। সো মধ্যমের শেষ, এরপরে দশম অধ্যায় করবো দূরত্ব ও উচ্চতা। দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের এমসিকিউগুলো আমি এখন সমাধান করে দিচ্ছি। অধ্যায়ের এমসিকিউ খুবই সহজ, মনে রাখতে হবে যদি থিটার মান হয় 30 ডিগ্রি তাহলে ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। যদি থিটার মান হয় 45 ডিগ্রি তাহলে লম্ব এবং ভূমি সমান হবে। যদি থিটার মান হয় 60 ডিগ্রি তাহলে লম্বর মান হবে বড়, ভূমির মান হবে ছোট। এটাই এই অধ্যায়ের মূলত অঙ্ক। দেখো একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, তার ছায়ার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। দেখো tan 30 ডিগ্রির মান কত? tan 0 ডিগ্রির মান 0, tan 0 1/√3, তাহলে কত গুণ হবে? 1/√3 গুণ হবে। হ্যাঁ, এইভাবে করবা, তাহলে দেখবা সহজ লাগবে। তারপরে এই অঙ্কটা করে দিই, কত ডিগ্রি করলে 1/3 মিশবে সাইন 30 ডিগ্রি 1/√3, এটা ইম্পর্টেন্ট আসে যাবে। এই অধ্যায়ে সিকিউ ক্লাস দেবো। 3 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার শীর্ষ বিশিষ্ট দূরত্ব 1 সেন্টিমিটার হলে মধ্যবর্তী দূরত্ব কত? এটা তোমরা করে নিবা। তারপরে এটাও তোমরা করে নেবা। আমি 6 নম্বরটা করে দিচ্ছি। 6 নম্বর হচ্ছে, দেখো 6 দিস হচ্ছে এসি এর দৈর্ঘ্য 7√3। এসি হচ্ছে এসি হচ্ছে কত? তাই তো হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে, না সরি এটা যদি আমি লম্ব বাই ভূমি দিয়ে করি তাই তো হয়ে যায় না, আর বিসির মান হচ্ছে কত বাই করতে বলছে, তাই তো, তার মানে এটা আমার বাই করতে হবে। দেখো আমরা জানি সাইন 30 ডিগ্রির মান, সাইন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, 7 বাই ভূমি হচ্ছে এসি, সাইন 30 ডিগ্রির মান হাফ 7 বাই এসি, এসির মান 14, তাহলে হলো না, তাহলে উত্তর হবে কত? সরি আমি কি ভুল করলাম নাকি? একটু ভুল হয়েছে, দুঃখিত আমি। সাইন 30 ডিগ্রির মান সরি সবই ঠিক আছে, এটা 14 বাড়াবে হচ্ছে বিসির মান, বিসির মান 14, যেহেতু বিসির মান 14 নয় তাহলে উত্তর হবে 1 ও 3। আশা করি বুঝতে পেরেছো। সো একই রকমভাবে এটা করে নেবা। সো 10 অধ্যায়ও শেষ। 10 অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকস বলছি, তাই ত্রিকোণমিতি থেকে অঙ্ক 10 সময় 9 এবং 10 অধ্যায় বেছে নেবা। এরপরে আমরা চলে যাব 11 অধ্যায়। এই 11 অধ্যায় থেকে এমসিকিউ আসেনি, সবচেয়ে সুন্দর কথা এটা, বীজগণিত অনুপাত অধ্যায় বাদ দাও।
এরপর 12 অধ্যায়, এবং আমি শেষে একটা অ্যানালাইসিস ক্লাস দেবো। 12 অধ্যায় চাইলে বাদ দিতে পারো, কিন্তু 12 অধ্যায় কিছু ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এত হলে নিশ্চয়ক ভ্যালু কত, বি স্কোয়ার মাইনাস 4ac। কেন আসি, কীভাবে আসে বুঝিয়ে দিচ্ছি, এটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এই অধ্যায়ের জন্য, এবং এই অধ্যায়ে এমসিকিউ কী আসে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এখন 12 অধ্যায়ে আছি। দেখো 12 অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু জিনিস কিভাবে মনে রাখা যায় সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে কিছু জোট এক্স প্লাস বি 1ay প্লাস সি 1 ইকুয়াল টু এত হলে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। দেখবা এই অধ্যায়ে বের করবা একটা বক্স রাখছে, এই বক্সটা আমি এখানে পাচ্ছি না, বক্সটা পড়ে নেবা, ঠিক আছে? এই বক্স অনুযায়ী অনেক এমসিকিউ তোমরা এই অধ্যায় থেকে কম পাবা। দ্বারাও দেখি আছে নাকি বক্সটা তো থাকার কথা, কেননা ওই বক্স থেকেই প্রতি বছর আমি কি বলবো, ওই বক্স থেকেই এমসিকিউ আসে। সরি, পেয়েছি। দেখো যদি a1/b1 a1/a2 ইকুয়াল টু b1/b2 হয়, এদের সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল এবং সহগের অনুপাত সমান না হয়, এক্ষেত্রে একমাত্র বিদ্যমান। সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে সামঞ্জস্য এবং অনির্ভরশীল। যদি সহগ জোটের অনুপাতগুলো সমান হয় এবং ধ্রুব হয়, c1/c2 যদি সমান হয় সব, তাহলে হচ্ছে সামঞ্জস্য এবং পরস্পর নির্ভরশীল। এবং সহগদ্বয়ের ধ্রুব যদি শুধুমাত্র a1/a2 ইকুয়াল টু b1/b2 হয়, কিন্তু c1/c2 না হয়, তাহলে অসামঞ্জস্য এবং পরস্পর নির্ভরশীল। কীভাবে মনে রাখো, দেখো যখন সামঞ্জস্য সকল ক্ষেত্রেই, দুই ক্ষেত্রে সামঞ্জস্য যখন, দেখো আমি বলছি প্রথম ক্ষেত্রে কি, যখন সমান না হয়, সমান না হলে সামঞ্জস্য, বা সমান হলেও সামঞ্জস্য, কিন্তু এই যে যখন সমান হবে তখন তো নির্ভরশীল, যখন সমান হয় অনির্ভরশীল। এখানে দেখো সমান নয় অনির্ভরশীল, কিন্তু প্রথমে সমান থাকলে অসামঞ্জস্য। এটা ইম্পর্টেন্ট ছিল এই অধ্যায়ের জন্য, যেটা আমি বুঝিয়ে দিয়েছি, আশা রাখি বুঝতে পেরেছ। এটাও পরস্পর কি নির্ভরশীল হওয়ার শর্ত কি, সমান হতে হবে, তাই না? যেহেতু নির্ভরশীল তার মানে সমান, তাহলে বলতেছে কে এর মান কত, দেখো 3/6 হাফ, তাহলে এমন একটা মান আসবে যেটা এখানে হাফ হয়, তাহলে 2, উত্তরটা মিলে গেল। একইভাবে এটা করে জানাবা। এটা হচ্ছে একটা সমীকরণ, সেটা হচ্ছে y ইকুয়াল টু 2x - 4 দ্বারা সিদ্ধ হয়। দেখো x এর মান 0 হলে y এর মান -4, তাহলে 2 × 0 ইকুয়াল টু -4। বুঝতে পেরেছো আশা রাখি? এটা করে নেবা, এটা ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, সম্পূর্ণ ক্ষেত্রফল 10 × 20, তাহলে গুণগুণন 10 × 20 মানে দৈর্ঘ্য × প্রস্থ 200, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল দৈর্ঘ্য হবে, দেখো 2 কিন্তু সব কোণা থেকে বাদ যাবে, তাহলে কয়টা কোণা থেকে বাদ যাচ্ছে, 2, 1 2 3 4, চারটা কোণা থেকে বাদ দিলে 16, আর 10, চারটা কোণা 10 থেকে 4 বাদ দিলে 6, এটাই। তাহলে রাস্তা বাদের ক্ষেত্রফল হবে 16 × 6, 16 × 6 কত হয়, 16 × 6 মাইনাস 96, 96 হয় না, 200 মাইনাস 96 কত হয়, 154। দুঃখিত, আমি ভুল করেছি, দৈর্ঘ্য × প্রস্থ না, রাস্তা বাদে। রাস্তার ক্ষেত্রফল কত, 2 × 2 × 2 × 2, রাস্তার ক্ষেত্রফল যত, সেটা যদি মোট ক্ষেত্রফল থেকে বিয়োগ দিয়ে দাও, মোট ক্ষেত্রফল থেকে রাস্তার মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল থেকে পার বাদে ক্ষেত্রফল বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে, আশা রাখি। তারপরে এটা আমি করে দিচ্ছি, এটা হচ্ছে y ইকুয়াল টু 3x, সঠিক। আর এই কোণ বিকোণ কোণের মান 30, 180 তো অবশ্যই সঠিক। তারপরে এটা আমি করে দিচ্ছি, এটা দিছে কি x1 মান, এটা করে তোমরা জানাবা। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মাত্র আমি আরও এখনও 5টা অধ্যায় বাদ আছে এবং 12 অধ্যায়। এরপর হচ্ছে আমি এই 13, 14, 15, 16, 17 এই 5টা অধ্যায় শেষ করে তোমাদের ইম্পর্টেন্ট অধ্যায় একটা অ্যানালাইসিস করব, হ্যাঁ।
তারপর 13 অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিকিউ পাবা সসীম ধারা। হ্যাঁ, সসীম ধারার সূত্রগুলো আগে রিভাইজ দিয়ে দিই। এই অধ্যায়ে আমি কিন্তু করে দেব না এমসিকিউগুলো, খালি সূত্রগুলো করে দেবো। দেখো, সমান্তরাল ধারা কাকে বলে? যখন সমান্তরাল ধারা তখন হবে অন্তর, আর যখন অনুপাত তখন গুণোত্তর ধারা। দেখো, সাধারণ অন্তর ডি, এন তম সংখ্যা এন, অনুপাত আর। দেখো এস এন হচ্ছে এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টু, আর সাধারণ পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে সাধারণ পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর যখন সমষ্টি এন বাই টু আর টু এ আসবে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এন তম স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু, আর হচ্ছে প্রথম এন সংখ্যক বেজোড় সংখ্যক সমষ্টি হচ্ছে এন স্কোয়ার, প্রথম এন তম বর্গ সংখ্যা সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স। ঘন থাকলে মানে এরকম ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার থাকলে হচ্ছে এন এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স, আর ঘন ওয়ান কিউব প্লাস টু কিউব থাকলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড টু হোল স্কোয়ার। দেখো, সাধারণ পদ যখন সাধারণ এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ, এটা হচ্ছে সমান্তরাল ধারায় এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর সমষ্টি এস এন ইকুয়াল টু স্বাভাবিকতম এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টু, আর গুণোত্তর ধারায় হচ্ছে এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর যখন হচ্ছে আর মাইনাস ওয়ান হবে তখন হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস, যেহেতু আর বড় আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, আর যত ছোটো হয় ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস আর। একটা ছিল না সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সিকিউ অধ্যায় হচ্ছে এইটা। সিকিউ আমি বলে দিচ্ছি কী কী ইম্পর্টেন্ট সিকিউ। সেটা হচ্ছে এই যে S10 বের করা, আর হচ্ছে ওটা কোথায় গেল রে, সবচেয়ে ইম্পর্টেন্ট সবটাতেই তো ছিল, অবিশ্রাম ছিল। এক্স ওয়াই জেড এর মান নির্ণয় থাকতে পারে, আর ওই যে ধারাটির অসীমতক পূর্ণাঙ্ক অসীমতক সমষ্টি থাকবে কিনা, সবচেয়ে ইম্পর্টেন্ট। অসীমতক সমষ্টির সৃজনশীলের ক্লাসে তোমরা পেয়ে যাবা। সো এমসিকিউগুলো আশা রাখি তোমরা শুধুমাত্র সূত্র বসিয়ে করে নিতে পারবা। আমি আর ক্লাস বড় করতে চাচ্ছি না, ক্লাসটা 2 ঘন্টা হয়ে গেলে তোমরা কিভাবে করবা আমি তাই ভাবছি। সো এরপরে 14 অধ্যায় সিকিউর জন্য দরকার নাই, শুধুমাত্র এমসিকিউ আসে নাই না এসেছে না। এই অধ্যায়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উল্টা করে না তো, যেটাকে বলা হচ্ছে যে ঘূর্ণন কোণ। এই অধ্যায় ঘূর্ণন কোণ হচ্ছে পূর্ণ ঘূর্ণন হচ্ছে 360 ডিগ্রি, অর্ধ ঘূর্ণন হচ্ছে 180 ডিগ্রি। ঘূর্ণনটাই এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই অধ্যায়ের এমসিকিউ তেমন ইম্পর্টেন্ট নয়, তোমরা এমসিকিউগুলো দেখে নিবা। আমি এমসিকিউগুলো দেখে দিচ্ছি, এমসিকিউগুলো একটু দেখে নিয়ে সলভ করবা। উত্তর তো দুয়াই আছে। এরপর আমরা চলে যাবো 15 অধ্যায়। এটা একটা জ্যামিতির অধ্যায় ছিল। জ্যামিতির অধ্যায় কত ছিল? 6, 7, 8 আর 15। এই অধ্যায়টা বাদ দিবা, শুধুমাত্র এমসিকিউর জন্য পড়বা। এমসিকিউ তাও বোর্ড পরীক্ষায় আসে না, শুধুমাত্র এই সূত্রটা দরকার। সেটা হচ্ছে এই সূত্রটা দরকার, সেটা হচ্ছে খবি এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bcd। কিসের জন্য? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা উপাদ্য আছে, সেই উপাদ্য ব্রহ্মগুপ্তের উপাদ্য, যেগুলো অ্যাপোলিনিয়াসের উপাদ্য অনুসারে এটা হয়েছে। এটা একটু মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আর যেগুলো এমসিকিউ আছে তোমরা একটু কষ্ট করে সলভ করে নেবা। যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে, আমি সিকিউ এর ভিডিও দেবো, তোমরা আশা রাখি প্রশ্নগুলো দেখে নিতে পারছো। কারণ এরপরে আমি আবার অ্যানালাইসিস করব। 2 ঘন্টার ভিতর ক্লাসটা আমি শেষ করতে যাচ্ছি। এরপর পরিমিতি। এই অধ্যায় মানেই সূত্র, আমি সূত্রগুলো বলে দিচ্ছি, তোমরা করে নিবা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, আর অন্তর্ভুক্ত কোণ থেকে হাফ ইন্টু বাহুর গুণফল এবং অন্তর্ভুক্ত কোণ। 3টি বাহু যদি অসমান হয়, অর্ধপরিসীমা s ইন্টু a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2। ক্ষেত্রফল হচ্ছে √s, s মাইনাস 1, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3/4 a স্কোয়ার, উচ্চতা √3/2a। সমদ্বিবাহু ত্রিভুজের b/4 √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল a b c এবং d কর্ণ হলে 2a প্লাস b, আর কর্ণ d √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ক্ষেত্রফল a প্লাস b, বর্গের হচ্ছে a স্কোয়ার √2a। কর্ণ সমান্তরিকের হচ্ছে কোণ উচ্চতা পরিসীমা 2a প্লাস b, সমান্তরিকের সহিত কোণ 2√a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস d স্কোয়ার। এটা হচ্ছে কর্ণ। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু h ইন্টু a প্লাস b, মানে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাহু বিশিষ্ট
সুষম বাহুর প্রতিটি ঘূর্ণনের পরিমাণ n-1 ইন্টু 180 ডিগ্রি বাই n, এটা ইম্পর্টেন্ট। আর ক্ষেত্রফল হচ্ছে n²/4 cot 180 ডিগ্রি মাইনাস n, এই সূত্র ইম্পর্টেন্ট। আর 2πr করে দিই, পাই স্কোয়ার ক্ষেত্রফল, পাই আর থিটা বাই 180 ডিগ্রি, বৃত্তকার ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি, পাই আর স্কোয়ার। আর আয়তক্ষেত্রের হচ্ছে ঘনবস্তুর হচ্ছে এবিসি হলে কর্ণ√a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সমগ্র ক্ষেত্রফল 2ab প্লাস বিসি প্লাস সি এবিসি। আর ঘনকের হলে কর্ণ√3a, সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। আয়তন a কিউব। সমবৃত্তভূমি ব্যালন বা সিলিন্ডার হচ্ছে ক্ষেত্রফল 2πr আর আয়তন πr², সমগ্র তলের ক্ষেত্রফল 2πr আর প্লাস h, ক্ষেত্রফল πr²। 16 অধ্যায়ের এমসিকিউগুলো তোমরা দেখে নেবে, আমি এমসিকিউগুলো দিয়ে দিলাম। এমসিকিউ আমি সলভ করে দিতে পারছি না, এবং 17 অধ্যায়েরও আমি সেম রূপে শুধুমাত্র সূত্রগুলো দেখিয়ে দেবো, তোমরা এমসিকিউগুলো করে নেবে। এরপরে যেহেতু অ্যানালাইসিস দেবো একটা, সো আমি 2 ঘন্টার মধ্যে ক্লাসটি শেষ করে দেবো। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, এটাও কিন্তু এমসিকিউ আসে। শ্রেণীর সংখ্যা ইকুয়াল টু পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান, যেটা তুমি শ্রেণী ব্যবধান ধরবা। পণ্যের সংখ্যা বলে করবা, পণ্যের সংখ্যা ক্রমযোজিত পণ্যের সংখ্যাটা পড়বা, অবিচ্ছিন্ন চলকের সংখ্যা পড়বা। সংখ্যা আসে যায় কিন্তু পথে, কিন্তু প্রবণতা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়া। গড়ের সূত্র পড়বা, x ইকুয়াল টু a প্লাস সামেশন অফ f1 u1 n ইন্টু h। আমি তো সৃজনশীল ক্লাসে গড় শেখাবো, প্রচুর উপরে শেখাবো, কিন্তু মধ্যক সূত্র শুধু বিজোড় হয় n+1/2, জোড় হলে n/2 প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ। এটা হচ্ছে সাধারণ মধ্যক, আর এটা মধ্যক হচ্ছে l, এটাই আসবে পরীক্ষায়। l ইকুয়াল টু n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। l কি? নির্মসীমা। fc ইকুয়াল টু মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর যোজিত কোণের সংখ্যা, fm হচ্ছে মধ্যক শ্রেণীর কোণের সংখ্যা, d হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। প্রচারক হচ্ছে l ইকুয়াল টু l প্লাস f1 বাই f1 প্লাস f2 প্লাস ইন্টু h। l ইকুয়াল টু প্রচারক শ্রেণীর নির্মসীমা, f1 হচ্ছে প্রচারক শ্রেণীর কোণের সংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর কোণের সংখ্যা, f2 হচ্ছে প্রচারক শ্রেণীর কোণের সংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর কোণের সংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। সো তোমরা এমসিকিউগুলো করে নিবা। সো আজকের মতো আমরা 17টি অধ্যায়েরই সকল টাইপের এমসিকিউ করলাম। মোটামুটি 17টা অধ্যায়ের যদি আমরা দেখি 10-16টা করেও আমি করি। 17টা অধ্যায় যেহেতু ছিল 10টা করে থাকলেও 170, মোটামুটি আমি 200টা টাইপ দেখিয়েছি 17টা অধ্যায়। এই 200টা এমসিকিউ এর টাইপের থেকে তোমাদের এসএসসি 25 পরীক্ষায় আসবে। এবং অবশেষে আমি এমসিকিউ এর যে ক্যালকুলেটর হ্যাক্স, এই ক্লাসেই দেখিয়েছি সব 17টি অধ্যায়ের মধ্যে। আমি এমন কয়টি অধ্যায় বলে দেবো, যারা ভালো স্টুডেন্ট এই 10টা অধ্যায় পড়লে রিটেনে 70 পাওয়া কোনো ব্যাপার হবে না। দেখো, পাটিগণিত ক বিভাগের জন্য পড়বা 1 অধ্যায়। কোন কোন অধ্যায় আছে? 1 অধ্যায় আছে, 2 অধ্যায় আছে, 3 অধ্যায় আছে, 4 অধ্যায় আছে, 5 অধ্যায় আছে। খ বিভাগ জ্যামিতির জন্য 6, 7, 8, আগে আমি 1 জায়গা করিনি, 6, 7, 8। আর গ বিভাগের জন্য আছে 9, 10। ঘ বিভাগের জন্য আছে শুধু 17 না, 9, 10, 10, 11, 12, 11, 12, 13, 11, 12, 13, 11, 12, 13, 15, 16, 15, 16। তো এখানে আমি 17টা অধ্যায় লিখে রেখেছি। আগে তোমাদের সহজভাবে বলি, যারা খারাপ স্টুডেন্ট তারা কোন অধ্যায়গুলো পড়বা। ঘ বিভাগ 17 অধ্যায়টা পড়বা, আর গ বিভাগ থেকে 9 বা 10 যে কোনো একটা অধ্যায় পড়বা। 2টা সৃজনশীল কমন, 3টা সৃজনশীল লিখলে যেহেতু পাস, আমি বলবো 5টা অধ্যায় পড়তে। খারাপ স্টুডেন্টের জন্য 17, 9 অথবা 10 যে কোনো একটা পড়ো। আর খ বিভাগ থেকে 7 অধ্যায় পড়ো, যেহেতু অধ্যায় আঁকিবুকি খুবই সহজ, একটাই পড়ো। আর ক বিভাগ থেকে 2 আর 3 পড়লেই পড়তে পারো। তাহলে এটা হলো 2, 3, 4, 5, 5টা অধ্যায় পড়লে ভাগ্য ভালো থাকলে 5টাও কমন পেতে পারো, আর 3 থেকে 4টা তো অবশ্যই পাবা। যারা মিডিয়াম পর্যায়ে তাদের বলবো আমি, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, 2য় অধ্যায় সেট ফাংশন, 3য় অধ্যায় কোনটা আছে, 3য় অধ্যায় হচ্ছে বীজগণিতের রাশি। এই 3টা অধ্যায় পড়বা। 4 অধ্যায় পড়তে পারো বা স্কিপ করো। আর এখানে পড়বা
7 অধ্যায় আর 8 অধ্যায় আর 9, 10, 17, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা অধ্যায় পড়বা মিডিয়াম। আর যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমি কম করে দিই, 1, 2, 3, 4 পড়বা। এই 13 অধ্যায়টা পড়বা। যারা মিডিয়াম তারা এই 13 পড়তে পারো, 13। তাহলে বাদ গেল 5, 11, 12। ওই 5, 11, 12 থেকে সৃজনশীল আসে না। 1, 2, 3, 4, 13 আর 6, 7, 8 থেকে আসবে। 15, 16 থেকে আসে না। 9, 10 আসবে, 17। তাহলে মোট যারা ভালো স্টুডেন্ট তারা পড়বা 1, 2, 3, 4, 13, 6, 7, 8, 9, 10, 17, মানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা অধ্যায় বাদ গেল। কয়টা অধ্যায় তাহলে? 6টা অধ্যায়। 6টা অধ্যায় কী কী? 5, 6, 1, 2, 3, 4, 13, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা অধ্যায় পড়বা। ঠিক আছে, তাহলে কমন পেয়ে যাবো আশা রাখি। সো আজকের মতো ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং মধ্যদের মাঝে এমসিকিউ ক্লাসটি একটু শেয়ার করে দিবা, তাহলে তোমাদের বন্ধুরা অনেকটাই সাজেশন পাবে। ম্যাথ যেহেতু সবচেয়ে বেশি কঠিন হবে তোমাদের পরীক্ষা, বলবো না সহজই হবে, কিন্তু ম্যাথেই বেশি ফেল করে। এসএসসি 2024 সালেও গণিতে 1.5 লাখের মতো স্টুডেন্ট ফেল করেছে। সো তোমরা গণিত পরীক্ষা একটু সিরিয়াসভাবে নাও। গণিত পরীক্ষায় যত কটা এমসিকিউ আসতে পারে আমি 200 টাইপের মধ্যেই করে দিয়েছি। এগুলো এমসিকিউ আসবে এসএসসি 25-এ। আমি সিকিউ নিয়ে একটা ক্লাস দেবো। পরীক্ষা যেহেতু 3 দিন ছুটি পাবা পরীক্ষার আগে, ওই দিনকে সিকিউ ক্লাসটা দিয়ে দেবো। সো এই এমসিকিউ আর সিকিউ ক্লাস দেখলে আশা রাখি যারা 100 পাওয়ার তারা 100 পাবা, যারা পাস করার তারা পাস করবা, যারা মিডিয়াম তারা 80-র উপর অবশ্যই পাবা। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা শেষ মুহূর্তে পড়তে থাকো এবং বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিও। ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।